হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা আজকে প্রায় আবার এক সপ্তাহ পরে আমাদের নেক্সট মানে আজকে যে ক্লাসটা হইতেছে 11 নম্বর ক্লাস প্রবাবলি, ভুল না করলে। তো আমরা আমাদের এই রমজানের ক্লাস কন্টিনিউ করব হচ্ছে আমাদের ঈদ তো প্রবাবলি 3 তারিখ 2 তারিখ এক্সপেক্টেড, রাইট? 3 বা 4 এরকম। আচ্ছা, আমরা 30 তারিখ পর্যন্ত ক্লাস কন্টিনিউ করবো আর কি, কারণ আমার মনে হয় যেহেতু বাসা থেকে ক্লাস করতেছি খুব বেশি একটা প্রবলেম হওয়ার কথা না, যদি কারো এক্সেপশনাল কেস থাকে যে ঈদের 3 4 দিন 5 দিন আগে ক্লাস করতে প্রবলেম, আলাদাভাবে আমাকে জানাবেন। আর আমরা মোটামুটি 30 তারিখ পর্যন্ত রমজানের যে রুটিনটা আমাদের আছে এটা কন্টিনিউ করব। আর এটা শেষ হওয়ার পরে আমরা আমাদের আবার আগের রুটিনে ফেরত যাবো আর কি। আমরা আগে যে রুটিনটা প্রথমে ফলো করতাম, উইকে 2টা ক্লাস। আচ্ছা, আর আপনাদের যদি কোনোভাবে মনে হয় যে ভাই উইকে আমরা আরেকটা ক্লাস রমজানেই করতে চাই, আম, যেহেতু অনেক বড় গ্যাপ অনেকের কাছে মনে হইতে পারে, সেটাও ইনফর্ম করতে পারেন। ডিফারেন্ট কোনো টাইম যদি কারো সাজেশনে থাকে, আমি ফ্রি আছি। আমি যেহেতু এখন কারেন্টলি জব করতেছি না, সো আমি ফ্রি আছি। আপনাদের যদি কারো ওরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে, এরকম কি কোনো রিকোয়ারমেন্ট আছে যে রমজানে আরেকটা ক্লাস, মানে উইকে আরেকটা ক্লাস করতে চান? মানে পার্সোনালি বলতে পারেন, কোনো সমস্যা নাই। মানে থাকতে পারে রিকোয়ারমেন্ট, অনেকের থাকতে পারে, অনেকের রিকোয়ারমেন্ট এরকম থাকতে পারে যে দ্রুত কোর্স শেষ করতে চাইতেছেন, বা বাসায় খুব একটা দ্রুত ভালো পড়া হইতেছে না, মানে প্র্যাকটিসটা ভালো হইতেছে না। সো এরকম যদি থাকে এটা জানানো যাইতেই পারে, অপিনিয়ন থাকতেই পারে, এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, আর যদি না থাকে ওকে, আমরা এইভাবেই কন্টিনিউ করব, সমস্যা নাই। আর 2টা ক্লাস হবে আর কি এইভাবে, তাইলে এটা শেষ হওয়ার পরে আমরা আবার আমাদের নর্মাল রুটিনে ফেরত যাব। ঠিক আছে। সো কেউ যদি কোনো প্রবলেম নিয়ে কথা বলতে চান, বলতে পারেন। আমরা কোথায় আছি কারেন্টলি এই পার্টটা আমরা আগে একটু দেখি সিলেবাসের। আমরা আমাদের ফার্স্ট যে পার্টটা, ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক কম্পিউটার ফান্ডামেন্টালস, এটা আমরা মোটামুটি অনেক আগেই শেষ করছি। নাম্বার 2, নাম্বার 3, অ্যারে স্ট্রিং স্ট্রাকচার ক্লাস, ওয়ার্কিং উইথ ফাংশন, ওয়াক থ্রু টু ও, যে এটা আলাদাভাবে দরকার হয় নাই কারণ অনলাইন জাজগুলা, তাও এটা মোটামুটি একটু দেখানো হয়েছে, বেশ কিছু অনলাইন জাজ, টাইম কমপ্লেক্সিটি বা টাইম কনস্ট্রেন্ট গুলা বা মেমোরি কনস্ট্রেন্ট বলতে কি বোঝায় এইসব জিনিস। সো এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, কমপ্লেক্সিটি অ্যানালাইসিস নিয়ে কথাবার্তা হয়েছে। আমরা বাইনারি সার্চ নিয়ে মোটামুটি বেশ অনেকগুলা ক্লাসই আমরা করছি। কারেন্টলি আমরা রিকারশন, ব্যাকট্র্যাক, এগুলোর উপর আমরা কারেন্টলি এখন ফোকাস করতেছি আমাদের। তার মানে রিকারশন, ব্যাকট্র্যাকিং, নাম্বার থিওরি, সর্টিং অ্যালগোরিদম, আর লাস্টে হচ্ছে কিছু গ্রিডি টেকনিক। আমরা এইসব জিনিসপত্র নিয়ে বাদ বাকি ক্লাস গুলো আমরা করব মোটামুটি স্লো পেসেই আগাবো আমরা এখানে, কারণ কনসেপ্ট গুলা প্রপারলি না বুঝলে ঝামেলা। সো বেশ কিছু প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা কনসেপ্টটা আর কি এইদিকে ক্লিয়ার রাখবো। ওকে, তো ঠিক আছে, আপনারা একটা কাজ করেন, আমি একটা 5 মিনিটের ব্রেক নিব। আপনারা একটু, আমরা কন্টেস্টের প্রবলেম গুলো নিয়ে কিছু কথাবার্তা বলবো ফার্স্টে, তারপর আমরা ব্যাক ট্রেকিং এর একটা ইম্পর্টেন্ট প্রবলেম দেখবো, সেটা হচ্ছে এনকুইন। তো সবাই কন্টেস্টের এই প্রবলেম গুলো একটু রিভিউ করতে থাকেন, একটু জাস্ট প্রবলেম স্টেটমেন্ট গুলো পড়েন এই 5 মিনিট টাইমে। আমি এই কন্টেস্টের মোটামুটি সবগুলা প্রবলেম নিয়ে কিছু কথাবার্তা বলবো, যেন আপনারা ক্লাসের পরে অ্যাটলিস্ট কন্টেস্টে, যারা এখনো পার্টিসিপেট করেননি, ক্লাসের পরে কন্টেস্টে পার্টিসিপেট করে যেন কিছু প্রবলেম আপনারা সলভ করতে পারেন। ওকে, আমি ঠিক 5 মিনিট পরে আমি আবার এখানে ব্যাক করতেছি। আমার মাইকটা এখন মিউট থাকবে, সো স্ক্রিন শেয়ার অবস্থায় থাকবে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। 5 মিনিট পর আসতেছি।
হ্যালো, সবাই শুনতে পাচ্ছি এখন কথা? ওকে, আচ্ছা, আমরা আমাদের কন্টেস্টের প্রবলেমগুলো নিয়ে একটু কথাবার্তা বলা শুরু করি। সো F91 এই প্রবলেমটা, যদিও কন্টেস্ট করতেছি মাত্র 3 জন, বাকি যারা ক্লাস করতেছি কন্টেস্টে এখনো অংশ নেই নাই, অংশ নেওয়ার চেষ্টা করি যত দ্রুত সম্ভব আর কি। তো এই প্রবলেমটা কে কে ট্রাই করছেন এখন পর্যন্ত? F91। সবাই কি এমনিতে শুনতে পাচ্ছেন কথা? আমি ঠিক শুন না, মিউট কিনা? মিউট থাকার কথা না এখানে, বাট একটু ইনফর্ম করবেন। জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, ফাইন। তো কোন প্রবলেমটা নিয়ে, তাহলে আমাকে একটু বলেন যে কোন প্রবলেমটা নিয়ে আমরা কথা বলতে পারি, কোনটা নিয়ে কথা বলা যায়। আপনি ট্রাই করছেন বাট কিছু বুঝেন নাই, স্টেটমেন্ট বোঝা যায় না, ক্লিয়ার ছিল না, এনিথিং আপনাদের থেকে একটা প্রবলেম আসলে সেটা ভালো হয় আর কি। আচ্ছা, এফ এন্ড জি, ওকে, ঠিক আছে, এই দুইটা নিয়ে আমি কথাবার্তা বলতেছি। তার আগে আমরা প্রবলেম সি নিয়ে একটু কথাবার্তা বলি। রিকারশনের কনসেপ্ট কাজে লাগাই প্রবলেমটা খুব ভালোভাবে সলভ করা যায়। তো সবার আগে একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কার কার এখানে মডুলার এক্সপোনেনসিয়েশন সম্পর্কে ধারণা আছে, কাজ করছি আগে? এনিওয়ান? আচ্ছা, আমি আজকে শেখাবো এটা আসলে মডুলার এক্সপোনেনসিয়েশন কি জিনিস। তার আগে একটা জিনিস বলি, আপনাদের মধ্যে কি কখনো আপনারা এইভাবে চিন্তা ভাবনা করছেন, আমি ঠিক শিওর না যে, আচ্ছা আমি এভাবে আগে প্রশ্ন করি, আপনারা কি এমনিতে জানেন যে ডেভ স্কিলে মোটামুটি, আমি আমার ব্যাচের কথাই বলি, হ্যাঁ, যে বিগিনার ব্যাচ যেটা হয়, বিগিনার ইন্টারমিডিয়েট অ্যাডভান্স খুব বেশি স্টুডেন্ট হয় না কখনোই, আর অ্যাডভান্স আমরা অত লার্জ স্কেলে আসলে নেয়ার প্ল্যানও আমাদের আপাতত নাই, ফিউচারে হয়তো বা থাকতে পারে। এখন পর্যন্ত জাস্ট মানে আমি আমার ব্যাচের কথাই যদি বলি, আমার এখানে মোট কতজন স্টুডেন্ট এনরোল হয়েছিল, কারো কোনো ধারণা আছে? আনুমানিক অ্যাপ্রক্সিমেট বা কোন? 40-এর উপরে। জি ভাই, 40-এর উপরে। কত? সরি, শোনা যায় নাই। প্রায় 40-এর উপরে, 40-এর উপরে। প্রায় 40 আপ। আচ্ছা, এটা তো হচ্ছে এই ব্যাচ, রাইট? আমি যদি বলি যে আমি এখন পর্যন্ত এই বিগত প্রায় 3 বছর সময়ে যতগুলো কোর্স নিছি, সবগুলা ব্যাচ যদি স্টুডেন্ট যোগ দিই আনুমানিক কত হবে, সেটা রাফলি প্রায় 460-470 এরকম প্রায় স্টুডেন্ট, প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্ট মোটামুটি সিনিয়র জুনিয়র ভাই বোন অনেকের সাথে মোটামুটি পরিচয় হয়েছে, এদেরকে ট্রেন করার একটা সুযোগ পাইছিলাম এই 3 বছরে। তো এদের মধ্যে সবচেয়ে বেশি পোর্শন মানুষ কোন ভুলটা করছে, এটা যদি আমি বলি, মানে আমি আমার নিজের চোখে দেখছি যে ভুলটা মানুষ সবচেয়ে বেশি করে প্রোগ্রামিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এন্ট্রি ব্যারিয়ার বলতে একটা জিনিস থাকে। আপনি যখন প্রোগ্রামিংটা শুরু করেন, আমাদের ট্র্যাডিশনাল পড়ালেখার থেকে প্রোগ্রামিং এর যে মেইন ডিফারেন্সটা, সেটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামিং এর এই এন্ট্রি ব্যারিয়ার, যেটা ধরেন আপনি প্রথম যখন শুরু করবেন, এটা ধরেন টাইম, যত সামনে টাইম আগাবে, আর একটা ডিফিকাল্টি, টাইম ভার্সেস ডিফিকাল্টির একটা গ্রাফ হয়। সো এই কার্ভটা যেটা হয়, যেহেতু ফার্স্টে যখন ইনিশিয়ালি আপনি শুরু করবেন, তখন টাইমের রেসপেক্টে কার্ভটা বেশ আর কি হাই থাকে, মানে ডিফিকাল্টিটা অনেক বেশি থাকে টাইমের রেসপেক্ট। সো একটা টাইম পর এটা যখন আপনি ক্রস করেন, তখন মোটামুটি টাইমের রেসপেক্টে এটা একটা কনস্ট্যান্ট রেটে চলে আসে মোটামুটি, যে যত টাইম যাবে ডিফিকাল্টি সেম থাকে অথবা কমে, মাঝে মধ্যে বাড়ে, কিন্তু খুব বেশি প্রথম ইনিশিয়াল যে কার্ভটা ছিল ওরকম কখনোই হয় না। এটা পর্যন্ত বলে হচ্ছে এটাকে এন্ট্রি ব্যারিয়ার প্রোগ্রামিং এর। এবং এটা বলা হয় যে প্রায় 90% স্টুডেন্ট এই এন্ট্রি ব্যারিয়ারটা ক্রস করতে পারে না, বা 90% ছেলে পেলে যারা প্রোগ্রামিং এ আসতে চায়, তারা এই এন্ট্রি ব্যারিয়ারটা ক্রস করতে পারে না। বাকি মাত্র 10% এটাকে ক্রস করতে পারে। আর প্রোগ্রামিংটা আসলে শেখা যায় এই
এন্ট্রি ব্যারিয়ারটা যখন আপনি ক্রস করতে পারবেন তখন। আর সবচেয়ে ম্যাজিক্যাল ব্যাপার হইতেছে যে এই এন্ট্রি ব্যারিয়ারটা ক্রস করতে আপনার ইনহিউম্যান হওয়া লাগে না বা অনেক জিনিয়াস হইতে হয় না। আপনাকে জাস্ট যে জিনিসটা আপনার নিজের মধ্যে রাখা লাগে সেটা হইতেছে ধৈর্য ফার্স্টে, ধৈর্যটা মাস্ট, আর সেলফ কনফিডেন্স। এই দুইটা জিনিস যদি থাকে আপনি আরামসে এই এন্ট্রি ব্যারিয়ারটা ক্রস করতে পারবেন, যদি আপনার ধৈর্য থাকে আর সেলফ কনফিডেন্স থাকে। সো এটা কেন বলতেছি, কারণ আমরা ক্লাসে কিন্তু অনেক কিছুই শিখি এবং আমাদের কোর্স এর যে ডিজাইন, আমরা যেভাবে পুরোটা কোর্সকে সাজাইছি, কেউ যদি একদম জিরো থেকেও শুরু করেন এবং ক্লাসের পর টপিকগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করেন অ্যান্ড ওই অনুযায়ী স্টাডি করেন, তার যদি মোটামুটি সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক থাকে, মানে অ্যাটলিস্ট সে এভাবে চিন্তা ভাবনা করতে পারে যে 1+1 করলে 2 হয়, এন্ড এটা সলিড ওয়েতে সে ভাবতে পারে, সে এনজয় করে জিনিসটা, এরকম যদি হয় সে খুব সহজেই এই আউটলাইন ফলো করে করে সে সামনে আগাইতে পারবে। কিছু এক্সেপশনাল কেস থাকতে পারে, সেগুলো আমরা কখনোই কভার করতে পারবো না, সেটা সম্ভব না, বাট এটা ম্যাক্সিমাইজড আর কি। হ্যাঁ, সো এটা কেন বলতেছি, কারণ আমি এটাও সব জায়গায় ফেস করি বা দেখি, যখন কেউ কোডিং শিখে তখন সবাই সবার কমফোর্ট জোনে থাকতে চায়। আর আপনি যখন আপনার কমফোর্ট জোনে থাকতে চাবেন তখন আপনি কোনোভাবেই এই এন্ট্রি ব্যারিয়ারটা ক্রস করতে পারবেন না, এবং এন্ট্রি ব্যারিয়ারটা ক্রস না করলে আরো বেশি ঝামেলা আছে। আপনি যতদিন এই এন্ট্রি ব্যারিয়ারের আগ পর্যন্ত থাকবেন, আপনার মধ্যে একটা ফলস অ্যাচিভমেন্টের একটা ফিলিং আপনার মধ্যে আসবে। আপনি একটা কোডিং প্রবলেম সলভ করবেন, সলভ করার পরে আপনার মানে নিজেকে সামহাও বুঝাইতে হবে যে আপনি মজা পাইতেছেন, ব্যাপারটা এরকম হয়ে যাবে। মানে মজা বা ফান যেটা, সেটা মানে স্বতঃস্ফূর্ত ভাবে আপনার মধ্যে আসবে না। মনে হবে যে আপনি তাকে জোর করে টেনে আনতেছেন কোন একটা ওয়ে থেকে, বা যতটা মজা পাওয়ার কথা আপনি ততটা পাইতেছেন না, কারণ হয়তোবা কোনো জায়গা থেকে আপনি হেল্প নিছেন, কারো কাছ থেকে কিছু শুনছেন, সো হেল্প নিয়ে সামনে আগাইতেছেন। সো তখন যেটা হয়, কনস্ট্রাকটিভ হেল্প নেওয়া তো কোনো সমস্যা নেই, বাট অনেকে থাকে যে ব্লাইন্ড হেল্প নিতে থাকে। তো তাদের ক্ষেত্রে মেইন প্রবলেমটা হয় যে তারা এই ফলস অ্যাচিভমেন্টের একটা মোহের মধ্যে থাকে, যে আহ, আমি তো কোডিং পারি, প্রবলেম টবলেম সলভ করতে পারতেছি, তার মানে আমি মেবি অনেক কিছু শিখে গেছি। এরপরে যখন রিয়েল ওয়ার্ল্ডে একটু ঢুকতে যায়, তখন দেখে যে সে কোডিং কিছুই পারে না, তখন আবার ধরা খায় যে আল্লাহ কি হইলো, আমি তো কিছুই পারতেছি না, তাহলে আমি যে এত প্রবলেম সলভ করলাম কি হইলো, তাইলে আমার তো কোডিং স্কিল আগের মতোই আছে, বেসিক জিনিসই একটা সিম্পল বাইনারি সার্চে লিখতে পারতেছি না, তাহলে আমি কি কোডিং শিখছি এতদিন। সো তখন সে বলে যে না, তাহলে আমার দিয়ে কোডিং হবে না। সো কোডিং আপনাকে দিয়ে হওয়ানোর জন্য যে জিনিসগুলো প্রি রিকুইজিট ছিল আপনি তো সেটাই মেনটেন করেন নাই, আপনার দিয়ে কোডিং কেমনে হবে? সো ওই সিম্পল প্রি রিকুইজিট গুলো যদি ধৈর্য ধরে আপনি ফলো করতেন, তাইলে ইজিলি আপনার আজকে এই এন্ট্রি ব্যারিয়ারটা আপনি ক্রস করে যেতে পারতেন, এবং আপনার কোডিংটা মজা লাগতো, আপনি ফিল করতে পারতেন যে কোথায় কি হইতেছে। সো অনেককে দেখি যে সবাই কমফোর্ট জোনে থাকতে চান, সব সিম্পল প্রবলেম গুলা যদি অনেক পুশ করে করে কন্টেস্ট আনা যায়, তারপরে দেখা যায় যে সিম্পল একদম গিভ অ্যাওয়ে টাইপের যে প্রবলেম গুলো আছে শুধু ওগুলাই ট্রাই করেন, বা আমি ক্লাসে যে প্রবলেম গুলো হুবহু দেখাই দিছি সেই প্রবলেম গুলা নিয়ে আপনারা হয়তোবা পড়ে আছেন, বাট অন্য প্রবলেম গুলোর দিকে আপনাদের মানে কোনো ইফোর্টই নাই। এটা খুব ব্যাড সাইন। মানে আমি বলবো যে আমি আমার এতদিনের যেই মোটামুটি ক্যারিয়ার, যত স্টুডেন্ট আমি হচ্ছে, বাট যাদেরকে ট্রেন করার সুযোগ হয়েছে, সত্যি কথা বলতে মানে 80-90% কেস ইজ সিমিলার। মানে তারা জাস্ট ওই প্রবলেম গুলা বা ওই এক্সারসাইজ বেসড পড়াশোনা যেটা বলে আর কি, আমরা স্কুল কলেজে যেগুলো করে আসছি, তো ওই টাইপের অ্যাপ্রোচটা হয়ে যায় যে যে প্রবলেম গুলা দেখানো হইতেছে, হাতে ধরে দেখায় দেওয়া হইতেছে, জাস্ট ওই প্রবলেম গুলা নিয়ে আপনারা ট্রাই করতেছেন, বাট যেগুলা করে আপনি আসলে শিখতে পারবেন যে প্রবলেম গুলা। আমি কিন্তু ভাই র্যান্ডম প্রবলেম দেই না, কন্টেস্টে যখন প্রবলেম দিই আমার সময় লাগে প্রবলেম গুলা বের করতে, আমার মোটামুটি একটা কালেকশন টাইপের আছে, বাট সেখান থেকেও আমি চিন্তা ভাবনা করে প্রবলেম অ্যাড করি। সো এই প্রবলেমগুলো যে আপনাদের জন্য একদম সলভেবলই না এরকম কোনো প্রবলেম দেওয়া হয় না, বাট স্টিল দেখেন মোটামুটি প্রায় 71 ঘন্টা হয়ে গেছে, মানে 3 দিন প্রায়। হ্যাঁ, সো 3 দিন প্রায় হয়ে গেছে, কিন্তু কন্টেস্টে অংশগ্রহণ করছে 3 জন, কিন্তু এই ব্যাচের স্টুডেন্ট প্রায় 45+। সো ব্যাপারটা বুঝছেন যে অলরেডি আমি যেটা বললাম যে আপনাদের মধ্যে প্রায় অধিকাংশ ছেলে, আমি যদি পার্সেন্টেজও করি মানে ছেলে মেয়ে বোধ আর কি,
আমি 3 জনের কথাই যদি ধরি, 3 ডিভাইডেড বাই স্টুডেন্ট মেবি 45 46, আমি 45ই ধরলাম। দেখেন পার্সেন্টেজ যদি করেন 100 দিয়ে গুণ দেন, 6% জাস্ট, মানে মোর দেন 90% স্টুডেন্ট অলরেডি, বা আমি যদি 90% তো কন্টেস্টে পার্টিসিপেট করে নাই, তো আমি ধরি 80 বা 70% স্টুডেন্ট ওই ভয়টা পাইছে, ওই ফলস অ্যাচিভমেন্টের ভয়টা, মানে ফলস অ্যাচিভমেন্টের ব্যাপারটা তাদের মধ্যে ফার্স্টে আসছে। একবার রিয়েল ওয়ার্ল্ডে আসছে, রিয়েল ওয়ার্ল্ডটা হইতে পারে সেই কন্টেস্ট, আসার পর দেখতেছে সে বেসিক জিনিসই পারে না, ভয়ে প্রোগ্রামিং ছেড়ে দিয়েছে, ক্লাসেই আসে না অনেকে। দেখেন আমাদের অলরেডি ক্লাসে অ্যাটেন্ডেন্স মাত্র 14-13 জন। সো এটা এক্সপেক্টেড যে এই এন্ট্রি ব্যারিয়ার বেশি ক্রস করতে পারবে না, বাট মানে এই 10%-এর মধ্যে আমরা সবাই থাকতে পারলে ভালো হইতো। কারণ এই 100%-এর মধ্যে ব্যাপারটা যেটা হয়, ওভারঅল সব স্টুডেন্ট, মানে যারা ট্রেনিং সুযোগ পায়, যারা ট্রেনিং সুযোগ পায় না, সবাই। আর যারা ট্রেনিং সুযোগ পায় তাদের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা 10-এর অনেক বেশি, হয়তো 40-50%। সো আমি এমনিতে রিকোয়েস্ট করব সবাইকে যে আপনি যে ট্রাই করতেছেন, হ্যাঁ আপনাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেয়া আছে, এই যে এটা তো টিজিআইপির, ধরেন আমি যদি আমাদের এই ডিসকাশন ফোরামটার কথা বলি, শামীম ভাই মাঝে মধ্যে প্রশ্ন এখানে করেন। শামীম ভাইয়ের প্রশ্নগুলো দেখেন, উনি কোড দিতেছেন, ওনাকে কেস বলা হইতেছে, উনি নিজেই কিন্তু বের করতে পারতেছেন যে আম, এখানে প্রবলেম গুলা কোথায়, এবং হয়তোবা হিন্ট দেওয়ার পর ওনার বেশি সময় লাগতেছে না, 10 মিনিট 15 মিনিট উনি কিন্তু ইস্যুটা বের করে সলভ করে ফেলতে পারতেছেন। এইটারে বলে শেখা। আপনি এইভাবে শিখতে পারবেন, ফার্স্ট ট্রাই করেন, আপনি ভুল হইতে পারে, রং অ্যান্সার খাইতে পারেন, টিএলই আসতে পারে, এনিথিং। ভাই আপনাদের দেখানোর জন্য তো আমি আছি, মানে আমার তো জবই এটা, তাই না? সো ট্রাই করেন, না হইলে দেন আপনি আসলেন, আপনি এসে বললেন যে ভাই এই পর্যন্ত ট্রাই করছি, এটা এটা পর্যন্ত হয়েছে, বাকিটুক পর্যন্ত বুঝতেছি না, তাইলেই তো হয়। আপনি যদি প্রশ্ন না করেন আপনি তো শিখতে পারবেন না, রাইট? আপনার তো এখানে শেখার জন্য আপনি আসছেন, আপনার তো মেইন পারপাসটা শেখা। সেটা যদি না হয়, দেখা যাবে 3 মাস পর আপনি আমারে গালি দিবেন, কিন্তু পরে মনে হবে যে আমারে গালি দিয়েও খুব একটা লাভ হইতেছে না, কারণ আহ হয়তো বা ট্রাই আপনি নিজেই করেন নাই। সেরকম অনেক কেস চলে আসবে তখন। সৈকত সাহেব, ভাই অনেক ট্রাই করতেছি প্রবলেম গুলো সলভ করার, বাট রিকার্শন অ্যাপ্লাই করতে পারছি না। ফাইন, এটা কিন্তু আপনি আমাকে এখন পর্যন্ত জানান নাই, এই ক্লাসে এসে জানাইছেন, সো এটা কিন্তু একটা ভুল হয়েছে। আপনার ক্লাসটা যদি আবার দেখি তাহলে মনে হয় যে রিকার্শন ব্যাকট্র্যাকিংটা বুঝতে পারছি, বাট অ্যাপ্লাই করতে পারছি না, আমি ফার্স্ট প্রবলেমে আটকে আছি এখনো, কারণ স্বাভাবিক। ভাই মানে দেখেন এই আমি যে গ্রাফটা আঁকছি এটা সবাই এটা কিন্তু সবাই মোটামুটি বুঝছেন, কিন্তু কেউ ফিল করতে পারতেছেন না আমি এটা আসলে কি বলতে চাইছি। আপনি আটকাবেন রে ভাই, অনেক আটকাবেন। আপনি মনে হবে যে সব প্রবলেমও যদি আমি দেখায় দেই, আপনি নিজে কোড করতে গেলে আটকাবেন। এই আটকানো থেকে আপনাকে পুশ করা লাগবে, আপনাকে দিনের পর দিন পুশ করতে হবে। হঠাৎ একদিন দেখবেন একটা প্রবলেম আপনি নিজে সলভ করে ফেলতে পারছেন, কঠিন জিনিস সামহাও হয়ে গেছে, ওটার এক্সপ্লেনেশন কখনো নিজে বেরো করতে চায় না, দেখবেন সামহাও এটা আপনার হয়ে গেছে অনেক পুশ করতে করতে করতে। ওই যে একবার বাদ ভাঙবে, এরপরে আপনি নিজে দেখবেন যে আপনার একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমি পারি। সো তার আগ পর্যন্ত আপনাকে ব্লাইন্ডলি পুশ করা লাগবে, এটা ছাড়া কোনো ওয়ে নেই। সিজিপি 3+ থেকে কিভাবে ভালো করা যায়, টাইম মেনটেন করা অনেক ডিফিকাল্ট, সামহাও করা লাগবে। ডিপেন্ড করে এক এক ইউনিভার্সিটির সিজিপিএ মেনটেন করার বা সিজিপিএ তোলার ক্রাইটেরিয়া এক এক রকম। আমাদের ক্ষেত্রে আমাদের ব্যাচের হাইয়েস্ট সিজিপিএ ছিল প্রবলি 3.82 বা 3.83। সো তারা ফার্স্ট সেকেন্ড হইতো আর কি। আর অন্য ব্যাচগুলোতে সিজি অনেক উঠতো, 3.92 3.93 পর্যন্ত, ওগুলো ইনহিউম্যান পোলাপান ছিল আর কি। সো আমাদের ব্যাচে সিজিপিএ একটু স্ট্রিক্ট কম উঠছে, 3.82 পর্যন্ত উঠছে, বাট মানে ওভারঅল ব্যাচের একটা থাকে এটাতে। সো সেখানে আমার সিজিপিএ ভালো না খুব একটা, তাও আমারটা বলতে প্রবলেম হয় না, কারণ অনেক হাই যাদের তারা বলতে চায় না, আবার অনেক লো হলে তারা অনেক সময় বলতে চায় না। আমারটা মিডিয়াম, 3.30। সো এটা মেনটেন করতে গেলে আমার কাছে মনে হয়েছে যে পার্সোনালি ক্লাসটা রেগুলার করা যায়, এটা একটা ভালো অপশন। আমি রেগুলার ক্লাস করতে পারি নাই, আমার নিজের ব্যর্থতা এটা। রুটিন মেনটেন করতে ঝামেলা হইতো, ক্লাসে ঠিক মতো পৌঁছাতে পারতাম না মিরপুর থেকে, এটা আমার পার্সোনাল ব্যর্থতা আর কি। বাট ক্লাস করা উচিত, রেগুলার ক্লাস করলে আর পরীক্ষাগুলো ঠিকঠাক মতো দিলে রেগুলার, আমার মনে হয় সিজিপি 3.5+ রাখা সম্ভব, যদি রেগুলার ক্লাস করে, রেগুলার ল্যাব করে, রেগুলার পরীক্ষা দেয়। মানে খুব ইনহিউম্যান প্রতিদিন পড়াশোনা করতে হবে এরকম না, 1-2 ঘন্টা টাইম দিলেই তো মোর দেন এনাফ ক্লাসের বাইরে। ভার্সিটিতে তো এত কিছু করতে হয় না, যদি সিস্টেমেটিক ওয়েতে পড়েন, আপনি যদি বই খুলে পড়া শুরু করেন, শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে চান, তাইলে টাইম পাবেন না, মানে আপনাকে একটু বুদ্ধি খাটায় পড়াশোনা করা লাগবে আর কি।
বই অবশ্যই পড়বেন, বই কেন পড়বেন না, কিন্তু সব পড়তে যাবেন না, A to Z। টাইম ম্যানেজ করে ঠিকঠাক মতো অ্যাডিশনাল জিনিসপত্র শেখার জন্য আপনার হয়তো বা পরীক্ষার পরের টাইমগুলো আছে, বা ফ্রি টাইমগুলোতে আপনি তখন সেগুলো নিয়ে স্টাডি করতে পারেন যদি দরকার হয়। আপনি কম্পিউটার সায়েন্সে পড়তেছেন কিন্তু আপনার বিজনেস ম্যানেজমেন্টের কোর্স অনেক ভালো লাগতেছে, আপনি সারা দিন রাত সবকিছু ফালাই দিয়ে সেটাতে টাইম দেওয়া শুরু করলেন। আপনি কোডিং এও ভালো করতে চান, তাইলে হবে না, আলটিমেটলি যে কোনো একদিকে যাওয়া লাগবে। সো এটাই, টাইম ম্যানেজ করতে গেলে এক একজনের স্কেল এক এক রকম আর কি টেকনিক্যালি। সো ওইটা বের করা লাগবে যে আপনার সারাদিনে কোন কোন সময়গুলো মোটামুটি প্রোডাক্টিভ থাকে, ওই সময়গুলোতে কঠিন কাজগুলো করেন। আর যে সময়গুলোতে আপনি খুব একটা প্রোডাক্টিভ থাকেন না, লেটস সে অনেকে রাতে প্রোডাক্টিভ থাকে না, আর অনেকে দিনে প্রোডাক্টিভ থাকে না, তো যে সময় প্রোডাক্টিভ থাকবেন না ওই সময় ভেজালের যে কাজগুলো সেগুলো করবেন। ধরেন অনেক লেখালেখির কাজ বা কিছু সাবমিট করা লাগবে, এটা সেটা, মানে ব্রেন খুব বেশি ইউজ করা লাগে না, এই ধরনের কাজগুলো তখন রাখবেন। আর ব্রেন সবচেয়ে বেশি আপনার ফাস্ট থাকবে, বা আপনি অনেক বড় ভারী কাজ করতে পারবেন ব্রেনে, এই সময়গুলোতে কোডিংটা রাখবেন। তাইলে সময়ও কম লাগবে, শেখাটাও ভালো হবে আর কি। ওকে, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই নিজেকে একটু পুশ করেন, কারণ কোর্সটা যখন শেষ হবে তখন আপনারা আবার এরকম একটা স্টেটে পৌঁছায় যাবেন যে স্টেটটা হচ্ছে আম, আ- আপনার কমিউনিটি থাকবে, সবকিছু থাকবে, কিন্তু ইনস্ট্রাক্টর হয়তো বা যে লাইভ ক্লাসগুলো প্রতিদিন হয় ওই ইনস্ট্রাক্টরটা থাকবে না, কিন্তু কোডিংটা কিন্তু আসলে নিজে থেকেই করতে হয়। জালাল স্যারের আজকে একটা ফেসবুক পোস্ট, ডেভ স্কিল গ্রুপে একটা পোস্ট আসছে, একটু দেখেন সবাই ওটা, এটা খুব আমার কাছে মনে হয় আপনাদের জন্য জরুরি। সো এটা দেখেন। আর অপরচুনিটির কিন্তু ভাই অভাব নাই, মানে আপনি যদি ভালো করতে পারেন অনেক অনেক সুযোগ। আপনি টাকা পয়সার দিক থেকে চিন্তা করেন, লার্নিং এর দিক থেকে চিন্তা করেন, একটু বড় স্কেলে যদি ভাবেন, অনেক 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 সুযোগ। সো এত এবং সামনে এটা কমার তো কোনো চান্স নেই, আর উল্টা বাড়বে সুযোগটা। সো এগুলা যতটা পারা যায় আম, দখলে নেওয়ার ট্রাই করেন, আদারওয়াইজ বুঝতেই পারতেছেন এখনকার অবস্থা কি খারাপ, প্রত্যেকটা দেশের অবস্থাই খারাপ, বাংলাদেশের অবস্থা, বাজার ঘাটে যাবেন দেখবেন যে কিছু কেনা যাইতেছে না, মানুষ চলতে পারতেছে না। তো ডিফিকাল্ট অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা মিডিয়াম ক্যাটাগরির কোন একটা জব যদি আপনি করেন, সেটা করে আপনি ফ্যামিলি যদি সার্ভাইভ করাইতে চান, সেটা খুব ডিফিকাল্ট। সেই জিনিসগুলো এইভাবে চিন্তা ভাবনা করেন যে আপনার একটা ভালো স্কিল সেট আপনাকে অনেক অনেক ডিফারেন্ট করবে অন্যান্যদের থেকে। তো সুযোগটা কাজে লাগান আর কি আমার মতে। বাকিটা আপনারা বুঝবেন, এনাফ ম্যাচিউর আপনারা। সো এটা নিয়ে আমি দেখা যাবে হয়তো বা অনেক দিকে আপনাদের থেকে কম জানি। সো বাকিটা আপনারা বুঝবেন। ওকে, সো আমরা মডুলার এক্সপোনেনসিয়েশন নিয়ে একটু কথাবার্তা বলবো। তার আগে যদি এই যে আমার কথাবার্তার পর কোনো কন্টেস্টের কোনো প্রবলেম বা প্র্যাকটিস নিয়ে হচ্ছে এক্সপোনেনসিয়েশন কেউ কোনো কথা বলতে চান বলতে পারেন, আমরা সব ধরনের কথাবার্তাই একসেপ্ট করব, কোনো সমস্যা নাই। এনিথিং আপনার প্রবলেম হইতেছে কোনো কিছু, বা কোর্স রিলেটেড ইস্যু, বা এনিথিং, লেখাপড়া, সিজিপিএ, ভার্সিটি, ব্লা ব্লা ব্লা, এনিথিং, কোনো কিছু আছে নাকি আমি শুরু করব? ওকে, ঠিক আছে, আমরা তাইলে শুরু করলাম। মডুলার এক্সপোনেনসিয়েশন মানে হচ্ছে, ধরেন আপনাকে একটা সংখ্যা দেয়া থাকবে, সব ইন্টিজার ভ্যালু আর কি, এ এবং বি দেয়া থাকবে, আপনাকে A to the power b বের করা লাগবে, এটা হইতেছে কাজ। তো এ এবং বি সবাই হচ্ছে ইন্টিজার আর কি, পূর্ণ সংখ্যা, কোনো দশমিক সংখ্যা থাকবে না। আপনাকে A to the power b খুব এফিশিয়েন্টলি ক্যালকুলেট করা লাগবে। কারো কোনো ধারণা আছে যে A to the power b কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে? মানে একদম ব্রুট ফোর্স ওয়েতে যদি চিন্তা করেন সেখান থেকেই আগান। বি সংখ্যক লুপ লুপ চালাবো। হ্যাঁ, মানে বি সাইজের আমি একটা লুপ চালাবো, একটা লুপ চলবে যে বি বার চলবে, প্রত্যেকবার এ কে গুণ দিতে থাকবো। এইটা একটা অ্যাপ্রোচ। ধরেন আপনার রেজাল্ট একটা ভ্যারিয়েবল, সেটার মধ্যে ইনিশিয়ালি ধরেন 1 আছে, তো আপনি বি এর ভ্যালু ধরেন 5, মানে আপনার A to the power 5 বের করা লাগবে। সো আপনি ওই রেজাল্টের সাথে 5 বার এ কে গুণ দিবেন, তাহলে আপনার A to the power b ক্যালকুলেট হয়ে যাবে। সো কথা হইতেছে এই অ্যাপ্রোচটার রান টাইম কমপ্লেক্সিটি কত? টিসি, রান টাইম কমপ্লেক্সিটি কত হবে, কোনো আইডিয়া?
বি ও অফ বি, রাইট। আপনার লুপটা যেহেতু বি সাইজের একটা লুপ চলতেছে, এটার টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ বি। ওকে, তো কথা হইতেছে যে এটা তো টাইম কমপ্লেক্সিটি ও বি। এখন আমাকে যদি বি এর ভ্যালু সিগনিফিকেন্টলি বড় দেওয়া হয়, ধরেন এ কিছু একটা থাকলো কিন্তু বি হবে এই রেঞ্জে 10⁹9। এখন অনেকে ওভারফ্লো নিয়ে চিন্তা করতেছেন, ধরে নেন ওভারফ্লো বলতে কিছু এক্সিস্ট করে না, কথার কথা আর কি। সো এই 10⁹9 যদি বি এর ভ্যালু হয়, আপনি কি এটা অ্যাফোর্ড করতে পারবেন? ও অফ বি টাইম কমপ্লেক্সিটি কিরকম টাইম লাগবে একটা এ টু দি পাওয়ার বি বের করতে? বি এর ভ্যালু যদি 10⁹9 হয়, একটা প্রোগ্রাম রান টাইম কমপ্লেক্সিটি ও অফ বি, বি এর ভ্যালু যদি 10⁹9 হয়, তাহলে কত সময় লাগবে এক্সিকিউট হইতে এই ফাংশনটা? 1,00,000 সেকেন্ড। হুম হুম, কত ভাই? 1,00,000 সেকেন্ড। 1,00,000 সেকেন্ড? 1,00,000 সেকেন্ড বললেন ভাই? আমি ক্লিয়ারলি শুনতে পাইনি মেবি, রাইট? জি আচ্ছা আচ্ছা, ওকে। না, 1,00,000 সেকেন্ড না, এটা হচ্ছে 10 সেকেন্ডের মতো টাইম লাগবে। কেন? আপনি 1 সেকেন্ডে কয়টা টাস্ক কমপ্লিট করতে পারেন? নাম্বার অফ টাস্ক 1 সেকেন্ডে 10⁻7। 10⁸8। ওকে, নাম্বার অফ টাস্ক হচ্ছে 1 সেকেন্ডে 10⁸8, না 10⁸8 টাস্ক পার সেকেন্ড। ওকে, 10⁸8 টাস্ক পার সেকেন্ড। আচ্ছা, তো আপনার কাছে টাস্ক তাহলে ও অফ বি লুপ যদি ঘুরে, টাস্কের সংখ্যা কত? 10⁹9, তাই না? জি 10⁹9 সংখ্যক টাস্ক আপনার কাছে আছে। তাইলে আপনি যদি ঐকিক নিয়ম করেন যে 10⁸8টা টাস্ক কমপ্লিট করা যায় 1 সেকেন্ডে, সুতরাং একটা টাস্ক কমপ্লিট করা যায় 1/10⁸8 সেকেন্ডে, সুতরাং 10⁹9টা টাস্ক কমপ্লিট করা যায় 10⁹9/10⁸8 সেকেন্ডে। সো এটা ভাগ দিলে কত আসবে? 10 সেকেন্ড। ক্লিয়ার? তার মানে টেকনিক্যালি আমরা এটা দেখলাম যে আমাদের কারেন্ট টাস্ককে যদি আমরা 10⁸8 দিয়ে ভাগ দিই, তাহলে সেকেন্ডে কত সময় লাগবে সেটা বের হবে। ক্লিয়ার ভাই? জি আচ্ছা, ওকে। সো এখন আমাদের বি এর ভ্যালু তো 10⁹9 পর্যন্ত হইতে পারে, আর এ টু দি পাওয়ার বি বের করা লাগবে। একটা এ টু দি পাওয়ার বি বের করতে যদি 10 সেকেন্ড টাইম লাগে, সেটা কখনোই ভালো কিছু না। তো আমরা আপাতত ধরি যে আমাদের ভ্যালু যদি অনেক, যাদের ওভারফ্লো নিয়ে একটু টেনশন হইতেছে, যে এত বড় ভ্যালু ভাই, বি এর মান 10⁹9, মানে সামথিং টু দি পাওয়ার 10⁹9 তো হিউজ। আমি আহ, বললাম যে আচ্ছা, সংখ্যাটাকে একটা সংখ্যা এম দিয়ে ভাগ করে ভাগশেষটা প্রিন্ট করেন, এম তুলনামূলকভাবে ছোট, তাহলে এই সংখ্যাটা ছোট একটা নাম্বারের মধ্যে থাকবে। তো কোনো আইডিয়া এটা কি কোনোভাবে অপটিমাইজ করা যায় রান টাইমটা ও অফ বি থেকে? আচ্ছা জি ভাইয়া দেয়। আচ্ছা, কিভাবে করা যেতে পারে অ্যাপ্রোচটা? বিটাকে 2 ভাগ করব, আচ্ছা করে যদি জোড় হয় তাহলে এই একটাকে বাদ দিব আর একটা ক্যালকুলেট করব। আর আচ্ছা, যদি বিজোড় হয় হুম হুম, তাহলে কি বি ইনটু আর হচ্ছে জোড় সংখ্যকটা ইয়ে করব। আচ্ছা, ওকে, রাইট। আমি জিনিসটা একটু এক্সপ্লেইন করি যে আসলে এখানে কি ঘটনা ঘটতে পারে। তো আইডিয়াটা অনেকটা এরকম, আপনার কাছে যদি 5⁻100 কেউ ক্যালকুলেট করতে বলে, এবং কেউ যদি আপনাকে বলে যে 5⁻100 কত ভাই আমাকে একটা বলো, কিন্তু আমি 5⁻50 মান জানি, আমি জানি 5⁻50 ইকুয়ালস টু ওয়াট, আমার জানা লাগবে 5⁻50 5⁻100 ইকুয়ালস টু ওয়াট, এটা আমাকে বের করা লাগবে। তাহলে কি আমি তখন তাকে বলতে পারি না যে যে সংখ্যাটা তোমার কাছে আছে এটারে স্কোয়ার করো ভাই, তাইলে তুমি 5⁻100 পাবা? এটা বলা যায়?
জি ভাই। Right. মানে আমার কাছে যদি কথার কথা 5 টু দি পাওয়ার 100 থাকে আর একটা 5 টু দি পাওয়ার 50 থাকে, আমি তাকে বলতেই পারি যে 5 টু দি পাওয়ার 50 যে মানটা তোমার কাছে আছে এটাকে ওর নিজের সাথে আরেকবার গুণ দাও, তাইলে তুমি একই সাথে 5 টু দি পাওয়ার 100 তুমি পেয়ে যাবা, তাই না? সো আমি এখানে কতগুলো অপারেশন কমাইলাম আমি একটু বুঝাই বলি। আমি যে আগের গুণের প্রক্রিয়ায় যাইতেছিলাম, আমি যদি কি করতেছিলাম দেখেন, 50টা 5 ধরেন আমি একসাথে গুণ দিছি এইভাবে, এখানে ধরেন 50টা 5 আছে, 50টা 5। আমাকে 5 টু দি পাওয়ার 100 ক্যালকুলেট করতে গেলে আমাকে এখানে আরো 50টা 5 লেখা লাগবে না? একটা 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 করে আরো 50টা 5 লেখা লাগবে না? লাগবে কিনা? হ্যাঁ। সো এখন আপনাকে আপনার এই লুপটা, যেটা একটা লুপ ছিল, সেই লুপটাকে কিন্তু আরো 50 বার ইটারেশন চালাইতে হবে, 50 বার তাকে ঘুরতে হবে। কিন্তু আমাদের এই অ্যাপ্রোচ বলতেছে যে যেহেতু অলরেডি আমি 50 বার 5 কে গুণ দিয়ে দিছি, সো এই যে নাম্বারটা আসলো, কথার কথা ধরেন, জাস্ট অ্যাজিউম করেন, এটা জীবন এরকম হবে না বাট অ্যাজিউম করেন 2031 2031 হলো গুণফল আর কি 50টা 5-এর। সো আপনি কি বলতে পারেন না তাহলে 5 টু দি পাওয়ার 100 যদি বের করতে হয় 2031 কে 2031 এর সাথে গুণ দিলেই হয়ে যেতেছে, তাহলে আপনি 5 টু দি পাওয়ার 100 পাবেন। জি আপনাকে কষ্ট করে আবার 50 বার 5 কে গুণ দিয়ে 2031 বের করার কোনো প্রয়োজন নাই। সো কেউ কি ফিল করতেছেন এখানে যে আমার নাম্বার অফ অপারেশন কতটা কমে আসার একটা সুযোগ এখানে আছে? মোটামুটি বুঝছেন সবাই সুযোগটা কোথায় এখানে? অর্ধেক কমে আসবে। হ্যাঁ, মানে একটা স্টেপে আমি অর্ধেক কমায় ফেলতে পারতেছি। সো আমি এটাকে কি এক্সটেন্ড করতে পারি কিনা? কথার কথা আমাকে কেউ বের করতে বললো 5 টু দি পাওয়ার 131 এটা ইকুয়ালস টু হোয়াট, এবং এটা মড ধরেন 7, মানে সংখ্যাটা অনেক বড় হইতে পারে 5 টু দি পাওয়ার 131, এটাকে 7 দিয়ে ভাগ করলে যা আসে ভাগশেষটা আমার প্রিন্ট করা লাগবে। সো ভাগশেষ নিয়ে আমার অ্যালগোরিদমের কোনো চেঞ্জ নাই, জাস্ট হয়তো মড আলাদাভাবে বসাইতে হয়। সো মড নিয়ে আমি আপাতত খুব একটা চিন্তিত না। সো তখন আমি তাকে বলবো 5 টু দি পাওয়ার 131 ইকুয়ালস টু আচ্ছা 132 দেই, একটা কারণ আছে। 5 টু দি পাওয়ার 132 ইকুয়ালস টু হইতেছে যদি আমাকে কেউ আমি 5 টু দি পাওয়ার 132 এর মান বলতে পারবো যদি আমাকে কেউ এটা বলে যে 60 65 66, 5 টু দি পাওয়ার 66 এটার মান কত? আমাকে যদি কেউ 5 টু দি পাওয়ার 66 এর মানটা বলে দিতে পারে, তাইলে আমি 5 টু দি পাওয়ার 66 এর মানকে বর্গ করলেই আমি 5 টু দি পাওয়ার 132 পেয়ে যাব। ক্লেমটা কি ঠিক আছে না? জি জি তার মানে আমার কাছে কেউ 5 টু দি পাওয়ার 132 মানে সাম এক্সপোনেনশিয়েশন আমার কাছে কেউ জানতে চাইলো যে ভাই এটা ইকুয়ালস টু এটা টু দি পাওয়ার এটা কত, আমি আবার সিমিলার আর একটা প্রবলেম তার কাছে ছুড়ে দিলাম যে আমার আগে এটা টু দি পাওয়ার এটা কত সেটা আমারে বলো, আমি দেন ওই রেজাল্টটা পাওয়ার পরে এটাকে স্কোয়ার করলে তোমার কারেক্ট আউটপুটটা দিতে পারবো। দ্যাট মিন্স আমি রিকার্সিভলি আগাইতেছি, রাইট? আমাকে কেউ 5 টু দি পাওয়ার 132 বের করতে বলছে, আমি তাকে বলতেছি আমার 5 টু দি পাওয়ার 66 কত সেটা আমারে বলো। সো প্রবলেম যে ফাংশন সলভ করতে যেতেছে সেই ফাংশনের ভিতরে ওই ফাংশনেরই আর একটা সাব প্রবলেমের কল আমাকে দেয়া লাগতেছে, রাইট? সো আমি তখন এই 5 টু দি পাওয়ার 66 এর জন্য 5 টু দি পাওয়ার 66 ইকুয়ালস টু হোয়াট এটা বের করার ট্রাই করব। সো 5 টু দি পাওয়ার 66 ইকুয়ালস টু হইতেছে 5 টু দি পাওয়ার 33 স্কয়ার, আগের মতোই, ঠিক না? কারণ 5 টু দি পাওয়ার 66 যখন বের করতে যাবেন সে ফাংশন আপনাকে বলবে যে 5 টু দি পাওয়ার 66 এর মান আমি আপনাকে বলবো, শর্ত হইতেছে 5 টু দি পাওয়ার 33 মান আমাকে বলা লাগবে। 5 টু দি পাওয়ার 33 এর মান আমাকে বলতে পারেন, আমি ওইটাকে স্কয়ার করে আমি আপনাকে আউটপুট দিতে পারবো। সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এইবার 5 টু দি পাওয়ার 33, এখন এই 5 টু দি পাওয়ার 33 এর মান যখন বের করতে বলবে, দেখেন 33 কে কিন্তু সমান দুই ভাগে ভাগ করতে পারবেন না, কারণ 33 একটা অড নাম্বার। সো আমি এটাকে এইভাবে ভাগ করতে পারি চাইলে, একটা 5 নিলাম 5 টু দি পাওয়ার 1 আর এখানে 5 টু দি পাওয়ার 32 লিখলাম, তাহলে কি হয় না এটা? দেখেন তো এটা কিভাবে লেখা যায়।
জি ভালো ভালো। আমি একটা বিজোড় সংখ্যা থেকে যখন এক বাদ দিলাম, সেটা সাথে সাথে জোড় সংখ্যা হয়ে যাবে এবং এটা আমাদের কমন জোড়ের প্যাটার্নে পড়বে। সো 5 টু দি পাওয়ার 32 এটা ইকুয়ালস টু হবে 5 টু দি পাওয়ার 16 হোল স্কয়ার। 5 টু দি পাওয়ার 16 হোল স্কয়ার যখন বের করতে যাব, সরি 5 টু দি পাওয়ার 16 যখন বের করতে যাব, তখন আমাকে বলবে 5 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার বের করতে। সো মানে 5 টু দি পাওয়ার 8 বের করতে, 5 টু দি পাওয়ার 8 যখন বের করতে যাব, তখন সে যাবে 5 টু দি পাওয়ার 4 বের করতে। 5 টু দি পাওয়ার 4 যখন বের করতে যাব, সে যাবে তখন 5 টু দি পাওয়ার 2 বের করতে। তারপর আমি যখন 5 টু দি পাওয়ার 2 বের করতে যাব, সে আমাকে বলে 5 টু দি পাওয়ার 1 এর স্কয়ার বের করতে। দেন 5 টু দি পাওয়ার 1 যখন বের করতে যাব, সে আমাকে বলবে 5 টু দি পাওয়ার 1 ইনটু 5 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হোয়াট, সেটা, কারণ 5 টু দি পাওয়ার 1 তো একটা বিজোড় সংখ্যা। সো 5 টু দি পাওয়ার 1 নামে 5 টু দি পাওয়ার 1টা বাদ দিয়ে শুধু 5 লিখি এখানে, কারণ টু দি পাওয়ার দিলে ওটা আবার এক্সপোনেনশিয়ালে চলে যায়। সো 5 ইনটু 5 টু দি পাওয়ার 0। তার মানে আমাকে এখন 5 টু দি পাওয়ার 0 বের করা লাগবে। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় আর বেস যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে তো সেটা 1 বলা যায়, রাইট? আচ্ছা, সো আমি বলতে পারি যে এইটুকু অংশ এখন হচ্ছে 1। দেন 5 মাল্টিপ্লাইড বাই 1 হবে 5। সো আমি জানি যে এটা হবে 5। সো আমি 7 দিয়ে মড করবো আর কি, কথার কথা। দেখেন 5 টু দি পাওয়ার 132 কত সিম্পলি আমি বের করতে পারি। সো 5 কে আমি স্কোয়ার করলাম, 25 হইলো। 25 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে? 4 না? সো আমার 5 টু দি পাওয়ার 1 হোল স্কোয়ার, যেটা মানে 5 স্কোয়ার, 25 কে 7 দিয়ে ভাগ করলে 4 আসে। সো এখানে আসবে 4। সো এখন আমি বের করতে চাইতেছি 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 5 স্কোয়ারের হোল স্কোয়ার। সো 5 স্কোয়ার ছিল আমার কত? 5 স্কোয়ার মানে হচ্ছে এই যে এটা 7, এটা ছিল আমার 4। তার মানে 4 এর স্কোয়ার আমাকে এখানে ইউজ করতে হবে। 4 এর স্কোয়ার কত হয়? 16 হয়। 16 কে যদি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত আসবে? 2। ওকে, তার মানে 5 টু দি পাওয়ার 4 যদি আমার ক্যালকুলেট করতে হইতো এবং এটাকে 7 দিয়ে ভাগ করতাম, আমি আসলে 2 পাইতাম। দেখে এটা ভেরিফাই করলে। সো আমি যদি এটাকে 7 দিয়ে ভাগ দেই, ভাগশেষ আমি 2 পাবো। সো ঠিক আছে। এখন 5 টু দি পাওয়ার 8 মানে হইতেছে 5 টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। 5 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2 আমি অলরেডি বের করছি। 5 টু দি পাওয়ার 4 মানে 2, মানে ওই যে আমরা 7 দিয়ে মড করছি, তো ওই মড ভ্যালুটাকে এটার ইকুয়াল বলতেছি 2। তাহলে 5 টু দি পাওয়ার 8 মড 7 তাহলে কত আসবে ভাইয়া? 2 টু দি পাওয়ার 2, তাই না? তার মানে এটা আসবে মাত্র 4। তার মানে 5 টু দি পাওয়ার 8, আমরা যদি 5 টু দি পাওয়ার 8 এর 7 মড করি, 5 টু দি পাওয়ার 8 মড 7, তাহলে আমরা 4 পাবো। দ্যাট মিন্স এটা আমাদের এখন পর্যন্ত ঠিক আছে। সো আমরা যদি 5 টু দি পাওয়ার 16 বের করতে চাই, তাহলে কত আসবে? 5 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 8 মড 2, 5 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার। সো 5 টু দি পাওয়ার 8 ছিল কত আমার? 4 আসছে। সো 4 কে আমি যদি স্কয়ার করি, আমি আবার কত পাবো? 16। 16 কে আবার যদি আমি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত পাবো? 2। সো 5 টু দি পাওয়ার 16 পর্যন্ত কাজ শেষ। সো 5 টু দি পাওয়ার 16 এর মান আমি এখানে বসাই দিই 2। 2 স্কয়ার হচ্ছে 4। 5 টু দি পাওয়ার 32 হচ্ছে আমার 4 আসলো। আর এই 4 কে আমি একদম এই পর্যন্ত উঠায় নিয়ে আসলাম। সো এটার সাথে গুণ দিলে আমার আসবে 20। সো 20 কে যদি আমি 7 দিয়ে ভাগ দিই, আমি 6 পাবো এখানে। দ্যাট মিন্স 5 টু দি পাওয়ার 33 হচ্ছে 6। 5 টু দি পাওয়ার 33 হচ্ছে আমার 6। সরি, কি হইতেছে? হ্যাঁ, 5 টু দি পাওয়ার 33 হচ্ছে আমার 6। এন্ড 5 টু দি পাওয়ার 66 হচ্ছে 6 এর স্কয়ার। সো 6 এর স্কয়ার হচ্ছে 36। 36 কে আপনি যদি 7 দিয়ে ভাগ করেন, 1 আসবে, রাইট? দ্যাট মিন্স 5 টু দি পাওয়ার 66 এর মান আসবে এখানে 1। দ্যাট মিন্স 5 টু দি পাওয়ার 132, আপনি যদি এটাকে 7 দিয়ে ভাগ করেন, আপনি ভাগশেষ পাবেন 1। তো আমরা যদি 5 টু দি পাওয়ার 132 বের করতে চাই, আমি এখানে দেখাই, এগুলো যদি কেউ ভেরিফাই করতে চান সেটাও করতে পারবেন।
এই যে 1। দেখেন আমরা 5^132 বের করছি, কিন্তু আমাদের লুপ কি খুব বেশি বার চালাইতে হয়েছে? আমাকে কি 132 সাইজের লুপ চালাইতে হইলো? না, আমাকে কিন্তু 132 সাইজের লুপ আমাকে চালাইতে হয় নাই। আমরা অল্প কিছু অপারেশন করেই কাজটা কমপ্লিট করতে পারছি। আমরা এটাকে এখন আরেকটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখবো, ডিফারেন্ট ভিউ অ্যাঙ্গেল থেকে দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। তো এক সেকেন্ড। হ্যাঁ, লেটস সে আমি 5^132 বের করতে চাই। আমি তখন আমার ফাংশনকে বলবো যে আমাকে 5^66 বের করে দাও। আমি তাকে স্কোয়ার করে 5^132 বের করব। দেন 5^66 এর ক্ষেত্রে বললাম 5^33 বের করে দাও, স্কোয়ার করব, 5^66 বের হবে। 5^33 এর ক্ষেত্রে তখন আমি বলবো 5 ইন্টু 5^32 হচ্ছে তার অ্যান্সার 33 এর ক্ষেত্রে। দেন 32 এর ক্ষেত্রে আমি বলবো 5^16 এর মান আমাকে বের করে দাও, আমি তার বর্গ নিয়ে কাজ করব। আচ্ছা, আরেকটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখানো যায়, সরি আমি আগেরটাই ভুলে দেখাই ফেলতেছি, এইটা দেখানো যায়, এটা বেটার। 5^132 equals to what? 5^66 multiplied by 5^66. So আমি এই 5^66 equals to what যদি বলি 5^33 multiplied by 5^33. 5^33 equals to what? 5 into 5^32. 5^32 equals to what? 5^16 multiplied by 5^16. আমি 5^16 টাকে এখন একটু এই পাশে লিখি যেহেতু জায়গা নেই। 5^16 equals to what? 5^8 multiplied by 5^8. 5^8 equals to what? 5^4 multiplied by 5^4. 5^4 equals to what? 5^2 multiplied by 5^2. 5^2 equals to what? 5^1 multiplied by 5^1. And finally 5^1 equals to what? 5 multiplied by 5^0. So আপনি জানেন 5^0 equals to হচ্ছে 1. সো আপনি এটার মান ক্যালকুলেট করে ফেললেন, এটা ইকুয়ালস টু আসলো 5, আর 5^2 হচ্ছে 5 ইন্টু 5 তার মানে 25, আর 5^4 হবে 25 ইন্টু 25, দেন 5^8 হবে আপনার 5^4 এর যে মান আসলো ধরেন x আসলো, সো x ইন্টু x হবে 5^8, দেন 5^16 হবে আপনার লেটস সে x স্কয়ার ইন্টু x স্কয়ার, মানে অলরেডি x স্কয়ার আপনার কাছে ক্যালকুলেট করা আছে। সো 132 এর জন্য আপনাকে আসলে কয়টা অপারেশন করতে হইতেছে এখানে কে বলতে পারবেন? সর্বোচ্চ 15টা। সর্বোচ্চ 15টা। আচ্ছা, হ্যাঁ এভাবে বলা যায়। আমরা যদি লগ স্কেলে চিন্তা করি আমরা এটার একটা বেটার আউটপুট পাবো, যে আমরা একটা সংখ্যাকে কখন 2 ভাগে ভাগ করি? যখন সংখ্যাটা জোড় হয়, তাই না? জি, আচ্ছা, জোড় যদি না হয় সংখ্যাটাকে আমরা বিজোড়ে কনভার্ট করি, সরি জোড়ে কনভার্ট করি। জোড় যদি না হয় বিজোড় থাকে, একটা স্টেপ এখানে এক্সট্রা খরচ হয়, আর অন্যথায় আমরা তাকে 2 দিয়ে ভাগ করতে থাকি। তাহলে একটা সংখ্যাকে আমি কতবার 2 দিয়ে ভাগ করতে পারবো? 1 হওয়ার আগ মানে 0 হওয়ার আগ পর্যন্ত তাকে কয়বার 2 দিয়ে ভাগ করা যাবে? হিন্ট, বাইনারি সার্চ, টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। ডোমেইন স্পেস আমাদের যখন সাইজ 1 হয়ে যায় বাইনারি সার্চের কাজ শেষ। ইনিশিয়ালি সাইজ থাকে n, প্রত্যেকবার অর্ধেক হইতে থাকে, একটা সময় 1 হয়। কয়টা স্টেপ পরে 1 হয় পোস্ট কেসে? বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কত ভুলে গেছেন সবাই? n log n। এই কি বলে log n লগ এন বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি। লগ এন কেন? কারণ এই দেখছেন সবাই ভুলে গেছেন সব, এই কারণে আমি বারবার বলতেছিলাম যে অ্যাডিশনাল উইকে কি আমি আরেকটা ক্লাস এক্সটেন্ড করব কিনা, আমার জন্য ঝামেলা, তারপরেও আমি বলতেছি কারণ এই যে অনেকে ভুলে গেছেন ওই দিন যে রাগারাগি গুলো করলাম
আমাদের ডিসকর্ড চ্যানেলে দেখেন এটা লজিক্যাল কিনা। এখন সবাই সবকিছু ভুলে টুলে গেছে, বিপদ এরকম হইলে। সো বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি লগ এন, কারণ আপনি একটা সংখ্যা লেটস সে এন, আপনি এটাকে কতবার 2 দিয়ে ভাগ করতে পারবেন যেন সে মানে শূন্যতে আসলে আর ভাগ করবেন না আর কি, তাহলে এটা লগ এন বার ভাগ করা যায়। একটা সংখ্যাকে 2 দিয়ে লগ এন বার ভাগ করা সম্ভব। ওকে, সো আমি একটা নাম্বার যদি 132 আসে, 132 কে কয়বার 2 দিয়ে ভাগ দিতে পারবো? আমি তাকে লগ এন বার 2 দিয়ে ভাগ দিতে পারবো। সো 132 এর লগ যদি আপনি বের করেন, সরি 132 এর লগ, এটা তো 10 বেজ লগ, আর যদি 2 বেজ লগ দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে কত আসবে এটা? এক সেকেন্ড, 0 পয়েন্ট সামথিং কেন আসবে? ও আচ্ছা, আমি কিছুটা ভুল করছি। মানে 2 বেজ লগ 132 কত আসবে? এটা রাফলি 64 হচ্ছে 7 পয়েন্ট সামথিং, মানে 8 ধরতে পারেন আর কি। হ্যাঁ, সো 8টার মতো অপারেশন লাগে এখানে। কিছু অপারেশন বেশি লাগছে কারণ হচ্ছে ওই অড নাম্বার গুলো আসলে কিছু বেশি লাগে। সো এটার পরিমাণ হচ্ছে দ্বিগুণ, তার মানে 7 বা 8, 7.5 আপনি ধরতে পারেন, 7.5 দ্বিগুণ করলে 15 আসবে। সো রাফলি 15টার মতো অপারেশন হইলেই আপনি 132 জন্য আপনি বের করতে পারবেন, কি বলে এই কতগুলা স্টেপ দরকার হবে ওভারঅল কমপ্লেক্সিটি। সো এটাকে এই পার্সপেক্টিভ থেকে অনেকে চিন্তা করতে পারেন চাইলে, যে এন যদি মানে এ টু দি পাওয়ার বি যদি হয় মড এম ধরেন কথার কথা, তাহলে এটা 2 ইন্টু লগ বি টাইম কমপ্লেক্সিটিতে সলভ করা যায়। সো 2 যেহেতু কনস্ট্যান্ট ফ্যাক্টর, সো আপনি বাদ দিলে এটা লগ বি তেই সলভেবল। সবাই কি বুঝলাম মোটামুটি জি অ্যাপ্রোচটা? সো এটার কোড যদি আমরা করতে যাই, কোডটা কিরকম হইতে পারে একটু চিন্তা ভাবনা করি। আর দাঁড়ান, আপনাদের ফোল্ডার বানায়নি, খেয়াল নাই আজকে। আজকে আপনাদের ক্লাস নাম্বার হচ্ছে 11, সো ক্লাস 11, আর আমাদের একটা নিউ ফাইল বানাইতে হবে। এটার আমরা তো রিকারশন বেস, আমরা বিগ মড দেখতেছি, সো বিগ মড ডট সিপিপি। ওকে, সো আমরা এটা ওপেন করি দিকে। সো এইবার আমাদের ফাংশনটা দেখতে কিরকম হবে আমি খুব সহজভাবে পুরো পার্টটা ভাই কোড কন্টেস্ট এসে করিয়েন প্লিজ। না না, মানে আমি কন্টেস্টের কোনো স্পেসিফিক প্রবলেম সলভ করতেছি না আসলে। ও আচ্ছা, নাম সেম দেখে হয়তো বা মনে হইতেছে যে কন্টেস্টের ওই প্রবলেমটা, আসলে আমি অ্যাপ্রোচটা দেখাইতেছি আর কি, স্ট্রেট ফরওয়ার্ড কন্টেস্টের প্রবলেম দেখাবো না। ঠিক আছে, এখন এটা একটা লেসন আর কি, মানে বিগ মডটা রিকারশনের কনসেপ্ট যখন কেউ শিখে এটা আলাদাভাবে শেখায় সব জায়গাতে। সো এটা আলাদাভাবে দেখানো হইতেছে, নট এজ এ কন্টেস্টের প্রবলেম। সো আমি একটা লং লং ডিফাইন করি, লং লং লিখতে প্রতিবার কষ্ট লাগে। সো এখন আপনি গেট এক্সপোনেনসিয়েশন বা গেট এক্সপো নামে একটা ফাংশন লিখলেন, তার আপনি বেস হিসেবে মানে প্যারামিটার হিসেবে দিবেন এ এবং বি। এখন এ রিকার্সিভলি এ টু দি পাওয়ার বি ক্যালকুলেট করবে, আর মড ভ্যালু হিসেবে আপনি একটা ভ্যালু ডিফাইন করতে পারেন আপাতত। আমি ধরলাম 10 টু দি পাওয়ার 9 ডিফাইন করলাম, মানে 10 টু দি পাওয়ার 9 প্লাস 7। আচ্ছা, রিকারশন যখন কেউ লিখে তাকে সবার ফার্স্টে কোন পার্টটা চিন্তা করতে হয়? এনি আইডিয়া? ইন পার্ট শেষ বেস কেস। হুম, বেস কেস। বেস কেসটা ফার্স্টে লেখা লাগে, মানে রিকারশনের ফার্স্ট লেয়ারেই আসলে বেস কেসটা আসে। আপনি চিন্তা পরে করতে পারেন, সমস্যা নেই, বাট লেখা লাগবে আগে। মানে আপনি পরে এসে লিখতে পারেন, সমস্যা নেই, বাট তার র্যাঙ্ক থাকা লাগবে সবার আগে। সো আমরা ফর শিওর কোন কেসটার জন্য অ্যান্সার আমি জানি যে এটা টু দি পাওয়ার এটা এত হবে। যখন পাওয়ার 0 হবে, রাইট? এটার ক্ষেত্রে অ্যান্সার আমি শিওরলি জানি 1 হবে। এল এল কেন দিলাম? টাইপ কাস্ট দিলে হয়, না দিলেও হয় আপাতত। এখন অনেকের মাথায় কি এটা আসতেছে যে ভাই আমি তো বি টু দি পাওয়ার 1 হলে কত হবে সেটাও জানি, সেটা কেন লিখলাম না? এটা কি কারো মাথায় আসছে? কখনো যদি 0 পায় তাহলে তো কাজ করবে না। হুম, যদি বীর মান কখনো 0 হয় রাইট, তাহলে আর কাজ করবে না। তখন কিন্তু ব্যাপারটা হয় যে আপনার আপনি একটা কেস মিস করতেছেন তখন, রাইট? সো এটা একটা ঝামেলা।
সো এটা একটা ব্যাপার। সো বি টু দি পাওয়ার 0 যেটা লোয়েস্ট পসিবল কেস ওইটাই হ্যান্ডেল করা উচিত, বাকিগুলো যেন জেনেরিক কেসেই পড়ে। ওকে, ঠিক আছে। তো এটা একটা কেস গেল। আরেকটা কেস কি হইতে পারে, যদি বি এর ভ্যালু ইভেন হয়, রাইট? বি যদি একটা জোড় সংখ্যা হয়, মানে আপনার রিকারশনটা তখন এইভাবে আগাবে যে গেট এক্সপো এ বি ইকুয়ালস টু গেট এক্সপো এ বি বাই 2 হোল স্কোয়ার। এটা হবে না যদি বি এর মান ইভেন হয়? জি এরকমই হবে। আচ্ছা, তাহলে সবার ফার্স্টে আমাকে এই ইন্টারমিডিয়েট রেজাল্টটা ক্যালকুলেট করা লাগবে, যেটা a বাই 2। সো হাফ আমাকে আগে ক্যালকুলেট করা লাগবে, এবং আমাকে এটা মড দিয়ে এটার ভাগশেষ বের করা লাগবে। দেন আমাকে এই হাফ ভ্যালুর সাথে হাফকে গুণ দেওয়া লাগবে। গুণফল বড় হয়ে যেতে পারে, এটাকে আমার মড করে রিটার্ন করা লাগবে। আচ্ছা, এই কেস যদি না হয়, আরেকটা কেস যেটা থাকতে পারে, এলস লেখা লাগবে না, জাস্ট আপনি এখান থেকে রিটার্ন স্টেটমেন্ট ডিরেক্টলি লিখতে পারেন চাইলে, এলস লেখার দরকার নাই। কারণ যদি এখানে আসে দ্যাট মিনস উপরে কোথাও রিটার্ন হয় নাই, এই কারণে আসছে। সো এলস লাগবে না। তো রিটার্ন, আপনি যদি কেস এরকম হয় যে এটা একটা বি হচ্ছে একটা অড নাম্বার, সো সেই ক্ষেত্রে আপনি গুণফলটাকে কি এইভাবে নিতে পারেন কিনা, নেওয়া যায়? যাই। জি ভাইয়া যায়। ঠিক আছে। সো আমি তখন তাইলে এটাকে এভাবে লিখতে পারি a মাল্টিপ্লাইড বাই গেট এক্সপো a b মাইনাস 1, এন্ড ফাইনালি এটাকে আমি মড করে দিতে পারি। সো আমরা এটাকে একটু ভেরিফাই করতে পারি চাইলে, যে গেট এক্সপো আমি 5 টু দি পাওয়ার 132 বের করি, কিন্তু মাথায় রাখা লাগবে মড ভ্যালু কিন্তু আমাদের বিশাল বড়, আগে ছিল 7। 7 দিয়ে দেখি কি হয়, হয়তো 1 দেয় কিনা। 1 দিতেছে, মড ভ্যালুটা একটু বড় নেই। এটা ওয়েল নোন কোন একটা ভ্যালু দিই, লেটস সে 5 টু দি পাওয়ার 3, এটা 125। 7 দিই, এটা তুলনামূলক একটা একসেপ্টেবল ভ্যালু। 78125। আচ্ছা, সো সবাই কি মোটামুটি বুঝলাম যে এখানে কি হইতেছে আসলে আলাপ আলোচনা অনুযায়ী? কনফিউশন থাকলে বলি। টাইম কমপ্লেক্সিটি এটার হবে ও লগ বি। সবাই ক্লিয়ার? আমি 10 মিনিট আগে জয়েন দিলাম। আচ্ছা, ওটা হয়তো ভিডিও দেখে। হ্যাঁ, একটু ভিডিও দেখো, এই পার্টটা খুব ঝামেলা হওয়ার কথা না, কারণ মেবি এটা আমি হ্যাঁ ডেটা হ্যাঁ স্ট্রাকচার কোর্সে এক্সপ্লেন করছিলাম, সো ঝামেলা হবে না খুব একটা। আচ্ছা, সমস্যা নেই। তো এটার বেজ হবে 2। আর এখন কথা হইতেছে, আমি যদি এই 14 নম্বর লাইনটা না লিখে সেম জিনিস জাস্ট এইভাবে করতাম, কি হইতো? এন্ড আমি ধরা যাক সিগনিফিকেন্টলি বড় একটা ভ্যালু দিলাম, তো তখন কি হইতো? আচ্ছা, ধূপধাপ দিয়ে দিছে 6 7 8। সবাই কি কিছুটা খেয়াল করতেছি যে প্রায় বেশ লম্বা একটা সময় পরে আমার আউটপুটটা আসলো? জি আচ্ছা, এবং প্রায় 5-7 সেকেন্ডের মতো টাইম লাগবে, 5.7 সেকেন্ডের মতো টাইম লাগছে। আমি অ্যান্সারটাকে এখানে সেভ করে রাখলাম। কেউ কি বলতে পারবো কেন ঘটনাটা ঘটলো এরকম? আর এটা যদি না করে আমি এখানে হাফ ইন্টু হাফ লিখতাম এন্ড এই হাফটাকে ক্যালকুলেট করে নিতাম, তাইলে এটা চোখের পলকে আউটপুট চলে আসতেছে 0.033, সেম আউটপুট। সো ডিফারেন্সটা কোথায় আসলে কেউ বলতে পারবো? বারবার ফাংশন কল করছে তাই। হ্যাঁ অবশ্যই, কিন্তু আরেকটু প্রিসাইজ হওয়া যায় কিনা, কি ঘটনা মানে ঘটছে? এদিকে ওই যে প্রথমে হাফটা হিসাব করে তারপর হাফটা দিয়ে মাল্টিপ্লাই করে ফেলছে। সো এটা যদি আমরা না করতাম, হাফটাকে আগে
একটা ভ্যারিয়েবলে না নিতাম, তাইলে আমরা হাফকে তো হাফের সাথে গুণ দিতেছি। সো এই হাফ যখন একবার ক্যালকুলেট হয়ে গেছে, আবার হাফের ভ্যালুটা ইউজ করতে গেলে তাকে আবার ক্যালকুলেট করতে হইতেছে না আমাকে। আমার আগে ক্যালকুলেট করা রেজাল্টটাকে আমি দুইবার গুণ দিতে পারতেছি নিজেদের মধ্যে। এইটা ছাড়া যখন আমি এইভাবে করতেছিলাম কোডটাকে, সেম জিনিস আমি যখন এই হাফটাকে ইউজ না করে এখানে এটা ইউজ করতেছি, এখানে এটা ইউজ করতেছি, তখন ও আসলে এটা সেম জিনিস ইনটু সেম জিনিস বুঝতেছে না। সে এটাকে চিন্তা করতেছে এইভাবে যে আমাকে এই দুইটা হাফের ভ্যালুই আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করা লাগবে। সো আমাদের এই রিকারশন বেসড যেই অ্যাপ্রোচটা, এটার যে মেইন অপটিমাইজেশনের পার্টটা, যে অর্ধেক পার্ট আমি ক্যালকুলেট করব না, লেটস সে 5 টু দি পাওয়ার 66 আপনার হাতে আছে, অনেক কষ্টে বের করছেন, এই 5 টু দি পাওয়ার 66 এর মান তো সেমই হবে, বাট আপনি এটার জন্য আবার ক্যালকুলেট করা শুরু করলেন, এটা ওয়েস্ট না? সো ওই কাজটাই তখন এখানে হয় আপনি যখন এইভাবে লিখেন, ঠিক আছে, যে ওই হাফের পার্টটা আলাদা আলাদা ভাবে আবার হচ্ছে এখানে ক্যালকুলেট হইতে থাকে। সো ওভারঅল এটা রান টাইম কমপ্লেক্সিটি তখন লগ বি হয় না, এটা ও অফ বি হয়। টেকনিক্যালি এটা আপনার সেই লুপ বেসড সলিউশন থেকেও খারাপ যদি আপনি এইভাবে করেন। সো খুব কেয়ারফুল থাকা লাগবে আসলে, যে আমাকে হাফের পার্টটাকে ক্যালকুলেট করে সেইটাকে ইউজ করা লাগবে। ওকে, রিকার্সিভ কলটা বারবার দেওয়া যাবে না, দিলে পুরো টাইম কমপ্লেক্সিটি উল্টাপাল্টা হয়ে যাবে। সবাই ক্লিয়ার? জি সো এইবার আপনি ধুপধাপ কোড করে হচ্ছে এটা মিলাই ফেলতে পারবেন, এবং এটার একটা ইটারেটিভ সলিউশনও আছে, বাট রিকারশনটা বুঝতে ইটারেটিভ না করলেও হয়, বাট চাইলে করতে পারেন, বাট রিকারশন বোঝার জন্য এই অ্যাপ্রোচটা বেটার। আর এটা তো খুব বেশি বড় কোডও না, অ্যাটলিস্ট এইটুকু তো আমরা এফোর্ড করতেই পারবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারি। ভাইয়া, হ্যাঁ। আর অর্ডার ক্ষেত্রে তো প্রথমে রিটার্নে আসবে, তারপর গিয়ে ওই সেকেন্ড ইফে ঢুকবে, তাই তাই তো ভাইয়া? কোনটা ভাইয়া, কোনটা? নাম্বারটা যদি আপনার অড হয়, অড অড হয়, রাইট? হ্যাঁ, তাহলে তাহলে একবার 18 নম্বর লাইনে আসবে। হ্যাঁ, একবার 18 নম্বর লাইনে এসে তারপর আবার গিয়ে 30 নম্বর লাইনে গিয়ে ইয়ে হবে, এই তো ভাইয়া? হ্যাঁ, যদি হ্যাঁ 18 নম্বর লাইনে ফার্স্টে আসবে, আসার পর আরেকটা ফাংশন কল হবে এখান থেকে, যে ফাংশন জি, কলে বি অবশ্যই একটা ইভেন নাম্বার হয়ে যাবে তখন। সো আচ্ছা, আলটিমেটলি জি। ওই ফাংশন কলে গিয়ে সে আবার লাইন নাম্বার 13তে হিট করবে। ফাংশন জি। কিন্তু সেম না, মানে তার স্ট্যাক ট্রেসটা পুরো আলাদা, মানে একটা হচ্ছে অডের জন্য ছিল, আরেকটা এখন নতুন আর একটা ফাংশন কল হয়েছে যেটা ইভেনের জন্য, সো দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট। জি জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ওকে। এখন আমরা এটা তো মোটামুটি দেখলাম। এখানে আরেকটা হচ্ছে প্রবলেম নাম্বার এফ, এটা নিয়ে এক্সপ্লেইন করতে বললো একজন, কি প্রবলেম এটাতে। সো a Google written out in decimal has 101 digits, আচ্ছা 101টা ডিজিট। a Googleplex has 1 plus a Google digit, that's a Googleplex has 1 plus a Google digit, okay, that's a lot of digits. Okay, so given any number x0, define a sequence using the following recurrence. আচ্ছা, x I plus 1 তম যে টার্মটা হবে সেটা হইতেছে the number of digits in the decimal representation of xi, তার মানে I plus 1 তম পদের মান হবে I তম পদের যে মান তার ডেসিমেল রিপ্রেজেন্টেশনে যতগুলো ডিজিট আছে তত। সো I তম পদের মান যদি 123 হয়, তার মানে I plus 1 তম পদের মান হবে 3, কারণ I তম পদের ডিজিট ছিল 3টা। So your task is to determine the smallest positive I such that xi equals to xi minus 1. Okay, এটা মেবি সিম্পল আসলে, কারণ আমাকে দেয়া থাকবে কি এখানে x0 দেয়া থাকবে, ইনিশিয়াল ভ্যালুটা দেয়া থাকবে। সো ওকে, ধরেন আপনাকে x0 কেউ দিল 987654, এটা দিল, x1 কত হবে তাইলে? x1 কত হবে তাইলে? 6
x1 হবে 6। এক সেকেন্ড, একটু সবাই ওয়েট করেন। হ্যাঁ পাইছি। হ্যাঁ, x1 হবে আমার 6। এখন দেখেন যখন আপনি লিখতেছেন x1 ইকুয়ালস টু 6, এইবার x2 কত হবে তাইলে এখানে? 1 1 আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা x3 তাহলে কত হবে এখানে? 1, রাইট? হ্যাঁ, x4 হবে 1, x5 হবে 1। কেউ খেয়াল করছেন একটা সময় গিয়ে এই ভ্যালুগুলো শুধু 1 এ মানে 1 এ গিয়ে কনভার্ট করতেছে, জি সবগুলো ভ্যালু 1 এ কনভার্ট হচ্ছে। আপনাকে এটা বের করা লাগবে যে 1 এ গিয়ে সে কখন কনভার্ট করছে। ওকে, আপনাকে ওরা বের করতে বলছে যে এরকম একটা ভ্যালু, এরকম একটা আই বের করতে বলছে যার জন্য xi ইকুয়ালস টু xi মাইনাস 1। তার মানে দেখেন এটা কখন আপনার ঘটছে, এই কেসেই না সবার আগে, এই দুইজন সবার আগে সেম হয়েছে না? তো আপনার এখানে x3 ইকুয়ালস টু x2 এবং আপনার i এর মান হচ্ছে 3, দ্যাট মিন্স, এবং এটাই স্মলেস্ট পসিবল i, যার জন্য xi আর xi মাইনাস 1 দুইজন সেম। ভাই কি বুঝছেন এবার ঘটনা কি? জি ভাই। সো এটা সিম্পল একটা প্রবলেম, সো এটাতে আসলে কিছুই করা লাগে না। 42, তো 42 এর ক্ষেত্রে x0 42, x1 হবে 2, x2 হবে 1, তার মানে x3 ও হবে 1, তার মানে i এর ভ্যালু 3। বেশিরভাগ ক্ষেত্রে 3 পাবেন। ওকে, 9টা এখানে কত আছে? x0 এর ভ্যালু কি বলছে? এভরি ভ্যালু অফ x0 ইজ নন নেগেটিভ and এক সেকেন্ড and has no more than 1 million digits। তার মানে x0 গুলা যে আপনাকে দেয়া হবে, এই x0 গুলা আসলে হবে একটা স্ট্রিং, মানে যার লেন্থ হবে 10 টু দি পাওয়ার 6 হইতে পারে হাইয়েস্ট। সো প্রথমে যদি 10 টু দি পাওয়ার 6 সংখ্যক ডিজিট থাকে x0 তে, মানে x0 এত বড় একটা নাম্বার যেখানে 10 টু দি পাওয়ার 6 সংখ্যক ডিজিট আছে, বিশাল নাম্বার, তাহলে x1 কি তাহলে 10 টু দি পাওয়ার 6 হবে না? কারণ x0 তে 10 টু দি পাওয়ার 6 সংখ্যক ডিজিট ছিল, রাইট? জি তাইলে x2 কত হবে? 7, কারণ 10 টু দি পাওয়ার 6 মানে 7টা ডিজিট, জি 1 2 3 4 5 6। তারপরে x3 মানে হবে 1, x4 মানে হবে 1। তার মানে এই এত বড় নাম্বারের ক্ষেত্রে অ্যান্সার আসলো 4। তার মানে আমাদের ম্যাক্সিমাম ইনপুটের জন্য অ্যান্সার 4 আসতে পারে। সো আপনি 1 2 3 4 এই 4টা নাম্বার ছাড়া আর কোনো অ্যান্সার নেই। বুঝাইতে পারলাম? সো আপনি যদি রিকারশন লিখেনও, রিকারশনের ডেপথ হবে হাইয়েস্ট 4, 3 4 5 পরেই দেখবেন 1 এ চলে গেছে। সো কিছুই করা লাগে না, জাস্ট একটা 2-3 লাইনে রিকারশন লিখলে প্রবলেম সলভ। ক্লিয়ার? প্রবলেমগুলো কঠিন না, আমি বললাম না সবগুলা প্রবলেম তুলনামূলকভাবে অনেক অনেক সোজা। আপনাকে জাস্ট যেটা করতে হবে, প্রবলেমটা একটু ভালো মতো পড়া লাগবে, একবার দুইবার পড়লে আপনি এটার ভিতরে মানে যেই ট্রিক্সটা, প্রবলেম মানে মেইন অপটিমাইজেশনের জায়গাটা কোথায় বা অ্যাকচুয়ালি আপনার কাছে কি জানতে চাইছে সেটা ইজিলি আপনি বের করতে পারবেন। ওকে, এখন আগলি নাম্বারস তো মোটামুটি আমরা দেখছি আগের বার। প্রবলেম নাম্বার জি, আমি আসলে এই প্রবলেমগুলোর ব্যাপারে খুব বেশি মানে ওয়ার্ক, মানে আমি যদি একদম মানে সবগুলো লাইন বাই লাইন দেখাই দিই, যেটা হবে যে আপনারা মেইনলি এখান থেকে শিখতে পারবেন না। তো আমার ইচ্ছা আসলে অনেক কিছু দেখা দেয়ার, বাট সেটা যদি করি তাইলে দেখা যাবে আপনি এখান থেকে ভালো কিছু বের করতে পারবেন না, এটা একটা সমস্যা। তো আমি হিন্ট দিই এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে কি লাগতে পারে। এটাতে আপনাকে ব্যাক ট্র্যাকিং ওয়েতে ট্রাই করা লাগবে প্রবলেমটাতে। আমি এই প্রবলেমটা বুঝাই বলি। 5টা সংখ্যা দেওয়া থাকবে আপনার কাছে, 5টা নাম্বার, অলওয়েজ 5টাই দিবে। 5টা সেম হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে, ম্যাটার করে না। আপনাকে 5টা নাম্বারের মধ্যে কোনো লিডিং বা ট্রেইলিং আপনি দাঁড়ান ইউজ করতে পারবেন কিনা একটু দেখি।
একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, মানে লিডিং বা ট্রেলিং আপনি ওভাবে কোনো সাইন ইউজ করতে পারবেন না। আপনাকে এই 5টা নাম্বারের মধ্যে প্লাস, মাইনাস এবং মাল্টিপ্লিকেশন এই 3 ধরনের অপারেটর ইউজ করে আপনাকে 23 এই সংখ্যাটা বানাইতে হবে, 23। সো আপনাকে যদি ইনপুটে দেয় 1 2 3 4 5, কথার কথা আপনাকে ইনপুটে দিল 1 2 3 4 5, তাহলে আপনি এখান থেকে 23 বানাইতে পারবেন কিনা কোনোভাবে এদের মধ্যে সাইন বসায় বসায়। তো এখানে আবার একটা জিনিস বলে দিছে অর্ডারিং এর ব্যাপারে। ফর দিস প্রবলেম উই উইল অনলি কনসিডার অ্যারিথমেটিক এক্সপ্রেশন অফ দ্য ফর্ম। তার মানে অর্ডারিংটা ওরা আমাকে অলরেডি বলে দিছে যে প্রথম দুইজনের সাথে অপারেশনটা ফার্স্টে হবে, তারপরে যে রেজাল্ট আসবে তার সাথে দ্বিতীয়টা, তারপরে যে রেজাল্ট আসবে তার সাথে তৃতীয়টা, এইভাবে মানে অর্ডারিংটা স্ট্রিক্ট। সো আমি যদি এই জায়গা থেকে এটাকে 23 বানাইতে চাই, কিভাবে করা যেতে পারে, কোনো ধারণা? কেউ বলতে পারবেন কোন কম্বিনেশনে 20 হয়? আমি নিজেও চিন্তা করতেছি। 1 আর 2 যদি যোগ দিই 3 3 3 6, 4 6 24, অনেক বেশি হয়। সো 6 আর 20, ওকে, মানে 23 করা যায় আর কি, পসিবল। এটাকে কোনোভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে এটাকে 23 করা সম্ভব ওদের ভাষ্য অনুযায়ী। সো আমি দেখি, ট্রাই করে দেখি। এখানে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, এইভাবে বসানো যায়। সো আপনি কতগুলা কম্বিনেশন হয় তাইলে? এই পজিশনের জন্য 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা। সো 3টা 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 গুণ হবে 3 টু দি পাওয়ার 4। তার মানে প্রায় 81টা কম্বিনেশন আছে। 81টা কম্বিনেশনের মধ্যে যেই কম্বিনেশনটা ইকুয়ালস টু 23 দেয়, যদি এরকম কোন কম্বিনেশন পাওয়া যায় তাইলে আমরা আউটপুট দিব হচ্ছে পসিবল, আর না হয় আমরা আউটপুট দিব ইম্পসিবল। সবাই কি প্রবলেমটা বুঝছি মোটামুটি? আমি জানি না এই 1 2 3 4 5 এর ক্ষেত্রে কোন কম্বিনেশনে পসিবল হবে, বাট হবে। সবাই ক্লিয়ার জি স্টেটমেন্টটা নিয়ে? আচ্ছা, সো এখানে জাস্ট আপনাকে যেটা করা লাগবে, রিকার্সিভলি সবগুলা অপশন আপনাকে ইটারেট করা লাগবে। ধরেন আপনি প্রথমে আপনি 1 নিলেন, 1 নেয়ার সময় আপনি এরপরে কাকে নিবেন? এরপরে তো অবশ্যই 2 কে নিবেন। সো 2 কে নেয়ার সময় তার আগে সাইন হিসেবে প্লাস কে বসাইতে পারেন, তার আগে সাইন হিসেবে মাইনাস কে বসাইতে পারেন, তার আগে সাইন হিসেবে মাল্টিপ্লিকেশন কে বসাইতে পারেন। বসায় একটা রেজাল্ট হবে। লেটস সে আপনি যদি 1 + 2 করতেন তাহলে রেজাল্টটা হইতো 3, এন্ড আপনি এটাকে নিয়ে তারপর দিন সামনে আগাইতে পারতেন যে 3 3 4 5। এই প্রবলেমটা দেখেন এখন 1 2 3 4 5 এর একটা ছোট ভার্সনে কনভার্ট হয়ে গেছে, রাইট? সো আপনি যদি এরপরে 3 আর 3 কে যোগ করে আগাইতেন তাহলে 3 আর 3 যোগ হয়ে এখানে হয়ে যেত 6, 3 আর 3 যোগ হয়ে এখানে হয়ে যেত 6। সো তখন আপনার ইনপুট স্টেটমেন্টটা সেম হইতো, জাস্ট এখানে 3 3 এর জায়গায় এখানে আসতো 6। সো ফাইনালি 6 আর 4 যোগ দেওয়ার পরে আপনি এখানে কথার কথা আমি যদি যোগ যোগ আকারে আগাইতাম তাহলে এখানে হয়তো 10, আর 10 আর 5 যোগ দিলে তারপরে হয়তো 15। সো দ্যাট মিনস সবগুলো যদি যোগ আপনি কনসিডার করতেন, দ্যাট মিনস আপনি আসলে 15 পাইতেছেন। তো দেখা লাগবে সবগুলা কন্ডিশন চেক করে আপনি এখান থেকে কোনোভাবে 23 বের করতে পারেন কিনা, এটাই হচ্ছে প্রবলেম। ক্লিয়ার সবাই? আচ্ছা, ট্রাই করব। হ্যাঁ, আর প্রবলেম নাম্বার এইচ অলরেডি ক্লাসে দেখাইছি, এফ নিয়ে কথা হয়েছে, জি নিয়ে কথা হইলো, ই একটু চেষ্টা করব নিজেরা। ভালো প্রবলেম, ইও একটা ভালো প্রবলেম, অত ডিফিকাল্ট না। 3n+1 খুবই ক্লাসিক্যাল একটা প্রবলেম, খুবই পুরাতন একটা প্রবলেম। বেসিক রিকারশন এখানে ইউজ করতে পারলেই প্রবলেম সলভ করতে পারার কথা। সি অলরেডি আমি আজকে ক্লাসে যে বিগ মডেল যেটা বলছি এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে এটা। F91 ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, অলরেডি রিকারশন এখানে লিখে দেওয়া আছে, জাস্ট ইমপ্লিমেন্ট করা লাগবে। প্রবলেম এ, এটা একটু অতটা কমপ্লিকেটেডও না যদি কেউ সিম্পল ভাবে এটা সলভ করতে পারেন, বাট না পারলেও সমস্যা নাই, আমি দেখাই দিব। বাট এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, মানে খুবই ইন্টারেস্টিং। সো এটা সলভ করতে গেলে হয়তো বা বহুত কিছু শিখবেন। প্রাইম রিং জিনিসটা কি, এটা কেমনে কাজ করে,
সো অনেক অনেক কিছু শেখা যাবে। সো আমি সবাইকে সাজেস্ট করবো এই প্রবলেমটাও যেন আপনারা কন্টেস্টে ট্রাই করেন, ফালাই দিয়েন না। সো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আমরা কন্টেস্টের প্রবলেমগুলো নিয়ে কথাবার্তা আজকে বলতেছি। আমরা এরপরের ক্লাসের আগেই হোপফুলি আমরা এডিটোরিয়ালটা দিয়ে দিব, ওটা দেখে আইসেন। এরপরে আমরা ব্যাক ট্র্যাকিং এর কিছু প্রবলেম দেখব, দেখে শেষ করে আমরা নাম্বার থিওরিতে চলে যাবো একবারে। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আজকে কি সিলেবাস শেষ করাবো, ওই জাতীয় কোনো প্যারা আছে? সিলেবাস শেষ বলতে? মানে আজকে যে এতটুকু শেষ করতে হবে এরকম কোনো? না না না, ওরকম কোনো প্যারা নাই। আমরা এখন তো খুবই স্লো পেসে আগাবো, কারণ বিগিনারের ক্ষেত্রে বেশিরভাগের আমাদের তো কোডিং এক্সপিরিয়েন্স নাই। সো ধরো রিকারশন বা ব্যাক ট্র্যাকিং কনসেপ্ট গুলোতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেই কারণে স্লো পেসে আমরা আগাইতেছি। বাট আজকে কিছু শেষ করতে হবে এরকম কোনো তাড়া নাই। আচ্ছা, আচ্ছা। আমার একটা জিনিস মানে মাথায় আসলো কয়েকদিন ধরে, কিন্তু আমি সমাধান বের করতে পারি না। আপনার এই তো মনে আছে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বের করে? একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, হ্যাঁ মনে আছে। কোফ্যাক্টর কি জিনিস সেটা তো মনে আছে। কোফ্যাক্টর, হ্যাঁ মনে আছে। আমরা যখন ইফ নির্ণয় করতে যাই যে কোনো একটা রো ধরে প্রত্যেকটার সাথে তার কোফ্যাক্টর গুণ দিয়ে ওই হ্যাঁ। রোয়ের এলিমেন্ট গুলো যুক্ত, হুম। তাহলে এই জিনিসটাকে একটা রিকারশন না? যখন আমি একটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে যাচ্ছি, মানে ধরি 4/4 এর ক্ষেত্রে যদি ডিটারমিনেন্ট বের করতে যাই, প্রথম এলিমেন্টের কোফ্যাক্টর বের করা মানে তখন আমার ওই রোটা বাদ দিলাম, কলামটা বাদ দিলাম এলিমেন্টের, এরপরে আমি একটা 3/3 পাবো, তখন এটা আবার আমি নির্ণয় করতেছি ওইখান থেকে রাইট। এই জিনিসটা কি রিকারশন না? এই জিনিসটা রিকারশন। তাহলে এটা কিভাবে করা যেতে পারে? যদি এইটা করার ক্ষেত্রে মানে বেসিক্যালি কি, তুমি তো ডিটারমিনেন্ট যখন বের করতে চাইতেছো, তোমাকে একটা n/n ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে গেলে তোমাকে আসলে n-1/n-1 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টও তোমার বের করা লাগতেছে। এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর, রাইট? হ্যাঁ। সো এখানে আচ্ছা, এখানে বেশ কিছু ক্যাচাল আছে। মানে ইমপ্লিমেন্টেশনটা একটু ডিফিকাল্ট হবে তুমি যদি রিকার্সিভলি করতে যাও। কেন ডিফিকাল্ট হবে আমি তোমার একটু বলি। সাজেস্টেড না। কেন সাজেস্টেড না সেটা হচ্ছে, তুমি যখন একদম ফার্স্ট রো ফার্স্ট কলামের, আচ্ছা ছবি এঁকে দেখাই তাহলে মেবি ভালো হয়। ধরো তুমি, তোমার কাছে একটা 4/4 ম্যাট্রিক্স আছে, তুমি এইটাকে পিক করলা ফার্স্টে, তোমাকে তো এইটুকু অংশে ডিটারমিনেন্ট এখন বের করা লাগবে, রাইট? হ্যাঁ। তো তুমি এই অংশটা খুব ইজিলি তখন আইডেন্টিফাই করতে পারবে যে ওকে, আমার 1,1 ইন্ডেক্স থেকে শুরু হবে, 3,3 ইন্ডেক্স পর্যন্ত যে ম্যাট্রিক্সটা আছে এটা নিয়ে কাজ করা শুরু করে দেই, ডান। কিন্তু তুমি যখন এই এলিমেন্টটা নিয়ে কাজ করবা, তখন তোমার ম্যাট্রিক্স কিন্তু ডিফারেন্ট, রাইট? তখন তোমার ম্যাট্রিক্স হচ্ছে এইটা বাদ, এটা বাদ, তোমার এখন হচ্ছে এইটা 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 এটা 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 এটা, এদেরকে নিয়ে তোমার এখন নতুন 3/3 ম্যাট্রিক্স, আগের থেকে ছোট বাট ম্যাট্রিক্সটা কিন্তু এখন ডিফারেন্ট হয়ে গেছে, রাইট? তো তখন তোমাকে আলাদাভাবে এই ম্যাট্রিক্সটা জেনারেট করে, বা তুমি যদি আলাদাভাবে এমনি ক্যালকুলেট করতে চাও রেফারেন্স দিয়ে, একটু ভেজাল হবে বাট করা যায়। বাট সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হইতেছে এই ম্যাট্রিক্সটা নতুন ভাবে আবার জেনারেট করে এখানে পাস করা। এইটা অনেক বেশি ইনএফিশিয়েন্ট একটা অ্যাপ্রোচ যদি ডিটারমিনেন্ট তুমি এখানে এভাবে বের করতে যাও। বাট তুমি যেটা বলছো এটা ট্রু, মানে করা যাবে রিকার্সিভলি, বাট ভেজাল হবে আর কি আলটিমেটলি। সো আমি তোমারে সাজেস্ট করি যে তুমি আগে একটু ট্রাই করে দেখো এটা সামহাও করতে পারো কিনা এইভাবে। যে আমি তোমাকে স্টেপগুলা বলে দিই যে তুমি কিভাবে আসলে ডিটারমিনেন্ট বের করবা। সো ফার্স্ট টাইমে অ্যাজিউম করি যে তুমি যে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করবা সেই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি অ্যাভেলেবল আর কি, মানে আছে, নন জিরো, মানে নন জিরো আর কি, অ্যাকচুয়ালি সিঙ্গুলার না। হ্যাঁ, সিঙ্গুলার না। সো সো গেট ডিটারমিনেন্ট, আমি আপাতত ডি লিখলাম, এখানে জায়গা কম। সো একটা ম্যাট্রিক্স ইনপুট নাও এখানে, এবং এই অ্যাপ্রোচের জন্য তুমি কোড করতে গেলেই বুঝবা যেটা এফিশিয়েন্ট না, বাট তুমি প্লিজ ট্রাই করো, কারণ তুমি তখন বুঝতে পারবা যে ইমপ্লিমেন্টেশনটা কিরকম হয়। সো লেটস সে তুমি এটার ডিটারমিনেন্ট বের করতে চাও, আমি রেফারেন্স পাস করি নাই কারণ আমাকে বারবার এটা আপডেট করা লাগবে। সো এটার ডাইমেনশন তুমি ফার্স্টে অবশ্যই বের করতে পারবা, রাইট? সো আমি ধরে নিই এটা n/n, কারণ এ তো পসিবল না এটা ছাড়া। সো ম্যাট্রিক্সের সাইজটা আমি বের করে নিলাম ফার্স্টে। ওকে, তো তুমি নিশ্চিতভাবে বলতে পারবা কখন যে ডিটারমিনেন্ট তোমার আর বের করার দরকার নাই, মানে তুমি অলরেডি জানো ডিটারমিনেন্ট কত হবে, বলতে পারবা? যখন সাইজটা মানে একটা এলিমেন্টে নেমে আসবে। একটা এলিমেন্ট হলে ডিটারমিনেন্ট কত হয় ওই এলিমেন্টে। ওই এলিমেন্টে। সো যদি কখনো দেখো যে ইফ n = 1, দ্যাট মিন্স তুমি ডিটারমিনেন্ট অলরেডি জানো।
সেটা হচ্ছে ম্যাট্রিক্স আর আমি ম্যাট লিখলাম আপাতত, ম্যাট 0 0। তো এটা রিটার্ন করলেই তোমার হইতেছে, রাইট? হুম। আচ্ছা, ঘটনা যদি এটা না হয় তাহলে কি করবা? তোমার অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটবে, ধরো আমি যদি 2x2 এর ক্ষেত্রে চিন্তা করি, তুমি তো প্রত্যেকটা এলিমেন্টকে একবার করে টাচ করবা নাকি শুধু রো আর কলামের গুলাকে টাচ করবা? তোমার ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করে কোনটা করবা। মানে ডিটারমিনেন্ট যখন তুমি বের করো তখন তুমি কি ওয়েতে বের করো? একটা আমি রো করি ধরো, হচ্ছে, হ্যাঁ, যে কোনো একটা রো ধরি, ওই এলিমেন্টের সাথে ওটার কোফ্যাক্টরে গুণ দেই, আবার পরের এলিমেন্টটাও একই কাজ করে যোগ দিয়ে দিই। আচ্ছা ওকে ঠিক আছে। কোফ্যাক্টর পিক করারও অনেক ধরনের, অনেকে অনেকভাবে করে। সো ধরে নেই আমি একটা লুপ চালাইতেছি, আমি স্পেসিফিক একটা রোতে ধরো গেলাম i = 0, এটা আমার রো এর উপর লুপ ঘুরবে আর কি। এন্ড তুমি যেমনে তুমি অ্যাকচুয়ালি একটা এলিমেন্টকে ফিক্স করতে চাও, তোমার উপর পিভট তুমি যেমনে খুশি বের করো। সো এইবার ধরো কথার কথা আমার পিভট এলিমেন্ট, আমি ব্র্যাকেট গুলা ঠিক মতো দিলাম না এখানে। সো পিভট ধরো তুমি একটা পিক করলা ম্যাট্রিক্স ম্যাট ij, এখন তোমাকে একটা নিউ ম্যাট্রিক্স জেনারেট করা লাগবে, লেটস সে nm বা nmat, নিউ ম্যাট্রিক্স যেখানে রো i এবং কলাম j অ্যাবসেন্ট, রাইট? হ্যাঁ। চিন্তা করে দেখো, আই তম রো আর যে তম কলাম তুমি নিতে পারবা না এখন, ওই নতুন ম্যাট্রিক্সটা তো এটাই হয়, ঠিক না? তুমি যেই যাকে পিভট হিসেবে ধরো তার রো এন্ড কলাম তুমি বাদ দাও, নতুন যে ম্যাট্রিক্সটা হয় সেটা দিয়ে তুমি আবার রিকার্সিভলি কল দাও, রাইট? সো তোমার আমি ওভারঅল ডিটারমিনেন্টের মান যদি ধরি রেজাল্ট ইকুয়ালস টু 0, তো তোমার রেজাল্ট তাইলে হবে হচ্ছে কত, তোমার এটা যোগ হবে পিভট এলিমেন্টের সাথে তোমার এই নতুন ম্যাট্রিক্স যেটা আসলো তার জন্য ডিটারমিনেন্ট যা আসবে সেটা তুমি ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে সেটা এই পিভট এলিমেন্টের সাথে গুণ দিয়ে তুমি তোমার রেজাল্টের সাথে অ্যাড করতে থাকবা, ফাইনালি এই রেজাল্টটাকে রিটার্ন করে দিবা। এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার, বুঝছো? পুরো কোড লিখলাম না, একটু বড় হইতে পারে, কারণ ওই রো আর কলাম বাদ দিয়ে নতুন ম্যাট্রিক্স জেনারেট করা কিছু তোমার কোডিং আছে এখানে, একটু বড় হবে হয়তো বা কোডটা, বাট এই নতুন ম্যাট্রিক্স জেনারেট না করেও করা যায়, কিন্তু কোড এতটা সিম্পল হবে না, স্ট্রেট ফরওয়ার্ড হবে না। তোমার তখন আলাদাভাবে ট্র্যাক রাখা লাগবে কোন কোন রো বাদ দিছো, কোন কোন কলাম বাদ দিছো, সো ওইটা বাদ দিয়ে আবার নতুন নতুন ভাবে করা লাগবে, মানে নতুন ম্যাট্রিক্স জেনারেট করাটা কস্টলি। সো এটা একটা ওয়ে, এটা এইভাবে তুমি করতে পারো চাইলে। আর ডিটারমিনেন্ট বের করার ক্ষেত্রে মেবি এফিশিয়েন্ট কোনটা? এফিশিয়েন্ট, তার আমি একটু মনে করি ভাই, অনেকদিন আগে এফিশিয়েন্ট, করছি। হ্যাঁ আচ্ছা আমার একটু মনে করা লাগবে, কারণ একটু ভাবতে হবে, প্রবাবলি আমার যতটুকু খেয়াল আসতেছে, আমি শিওর না 100%, সেটা হইতেছে যে ওই রো রিডিউসড কিছু ফর্ম আছে, হ্যাঁ, এগুলাতে যখন আমরা কনভার্ট করে ফেলি ট্রায়াঙ্গুলার শেপে যখন নিয়ে আসি আর কি, সো তখন ওই ধরনের ম্যাট্রিক্স গুলার ক্ষেত্রে ডিটারমিনেন্ট একটু ইজিলি বের করা যায়, যে হয়তো বা কোনো একটা প্যাটার্ন চলে আসে যে হ্যাঁ এরকম ফরম্যাটের যদি কোনো ম্যাট্রিক্স হয় তাহলে এটা ডিটারমিনেন্ট বের করতে এত কাহিনী করা লাগবে না, স্ট্রেট ফরওয়ার্ড এটা 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 গুণ দিলেই ডিটারমিনেন্ট চলে আসে। সো ওই অ্যাপ্রোচগুলো ফাস্ট, কারণ আমি যেটা করছি সেটা একদম জেনারিক অ্যাপ্রোচ, মানে ম্যাট্রিক্স যে অবস্থায় থাক ডাইরেক্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলে অ্যান্সার চলে আসবে। বাট কোনো রিডিউসড ফর্মের জন্য এটা না, মানে রিডিউস ফর্মও কাজ করবে, বাট আমরা যদি এটাকে সামহাও কোনো এফিশিয়েন্ট ওয়েতে রিডিউস করতে পারি। তুমি তো প্রবাবলি জানো এমনি, যে আপার হ্যাঁ। ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া আছে? না না, আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার নাই, কিন্তু আমি এমনি জানি যদি আমাকে একটা 4x4 ম্যাট্রিক্স দেন তাহলে আমি কি করব সহজ কাজ সহজ করার জন্য। হ্যাঁ ওটা তো তুমি আমি 4 এর ক্ষেত্রে তুমি হিউম্যান ব্রেন আর কি ওটা আলাদাভাবে আগে থেকে জানে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে, বাট আমার যতটুকু খেয়াল আছে, আমি 100% আমার ফর্মুলা সব মনে নাই, বাট যতটুকু আমার খেয়াল আছে এরকম কিছু করা যায়। ধরো তোমার কাছে যদি তুমি আপার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স একটু দেখো, ম্যাট্রিক্স গুলো দেখতে এরকম হয়, ধরো এরকম একটা ম্যাট্রিক্স, তার ধরো উপরের যত এলিমেন্ট আছে সবাই জিরো, সব জিরো, ঠিক আছে, সব জিরো, আর এদিকে সব নন জিরো এলিমেন্ট বা জিরো থাকতে পারে কিন্তু উপরে সব জিরো থাকবে, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। আর যদি উল্টা ঘটনা ঘটে তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার। সো এই ধরনের ম্যাট্রিক্স গুলার কিছু প্রপার্টি আছে, মানে ধরো তুমি যখন গ্রাফ আর ট্রি নিয়ে কাজ করো, একটা গ্রাফ যখন ট্রি হয় তখন অনেক অনেক অ্যালগরিদম এটাতে খুব ইজিলি অ্যাপ্লাই করা যায়, মানে প্রবলেমটা সিম্পল হয়ে যায় তখন। সো এই ধরনের লোয়ার আপার ট্রায়াঙ্গুলার ফর্মের ক্ষেত্রে কিছু অপটিমাইজেশন ইউজ করা যায়, যে তুমি কোনো জেনেরিক ওয়েতে বা কোনো ম্যাথমেটিক্যাল সিরিজ ফর্মুলা ইউজ করে তুমি একবারে ডিটারমিনেন্ট বের করতে পারবা। সো এটা নিয়ে একটু ঘাইটো, হ্যাঁ আমার এক্সাক্ট খেয়াল নাই যে আচ্ছা। কি কি ফর্ম থাকতে পারে,
So find determinant of a matrix of a upper triangular matrix, হ্যাঁ upper triangular matrix. সো কিছু থাকবে, হ্যাঁ, কারণ এই দুইটা ফর্ম হইতেছে তোমার সবচেয়ে মানে সুবিধাজনক ফর্ম আর কি। ধরো তুমি যদি ডিটারমিনেন্ট বের করতে চাও বা সামথিং, দেখি তো এখানে কি আছে খান একাডেমিতে, কিছু না কিছু তো দেখাবে আমাদের। খাইছে ও খান একাডেমি, আচ্ছা অনেক টাইম লাগলো আসতে। আচ্ছা এখানে তো স্ক্রিপ্টও কিছু নাই। আচ্ছা একটু ভিডিওটা প্লে করি দেখি কি আসা যায়। ওই দেখো ডিটারমিনেন্ট অফ এ দেখা যায় কি একটা সময় কিছু সংখ্যার গুণফল হিসেবে চলে আসে, জাস্ট এই সংখ্যাগুলো গুণ দিলেই তুমি পেয়ে যাবা। ও হ্যাঁ মনে পড়ছে, এই দেখো ফর্মুলাটা একটু ভালো মতো দেখো ভাই। ডিটারমিনেন্ট এ দেখো ওই এটারে কি বলে কর্ণ যেটা, হ্যাঁ। সো ডায়াগোনাল বরাবর যত ভ্যালু আছে সবগুলো গুণ দিলে ডিটারমিনেন্ট পাই যাবা। যদি তুমি একটা এরকম, ও আমি সরি ম্যাট্রিক্স একটু উল্টা বইতে লিখছি, এটা না মেবি, না এটাই ঠিকই আছে। যদি এরকম আপার ট্রায়াঙ্গুলার বানাইতে পারো তাহলে কর্ণগুলার গুণফল যদি গুণ দাও তাহলে ডিটারমিনেন্ট পেয়ে যাবা। আর লেটস সে আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, ম্যাট্রিক্স calc.org। তুমি যদি ধরো, দাঁড়াও তোমার আগে জিনিসগুলো দেখাই, ইংলিশ ইংলিশ ইংলিশ, ওয়াও কোথায় গান বাজতেছে? ম্যাট্রিক্স ক্যালক থেকে গান বাজা শুরু হয়েছে, ওয়াও। আচ্ছা সো একটা ম্যাট্রিক্স ভাই নেই, শুনতেছো সাদিক? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ধরো 1 4 -3 র্যান্ডম টু আল্লাহ জানে, সিঙ্গুলার যাতে না হয়, 4 5 6 7 1 2 3 -2 0 1 -2 1। সো আমি এটা ডিটারমিনেন্ট বের করতে চাই, -12 আসলো, ওকে। সো আমি এইবার এইটাকে আমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করব, মানে যেটাকে বলে ডায়াগোনাল ম্যাট্রিক্সও বলে মেবি, তারা একটু দেখি, হ্যাঁ ডায়াগোনাল করলে এটা না সরি। সো এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার কনভার্ট করি, দাঁড়াও একটা সেকেন্ড, কোনোভাবে এখান থেকে ডাইরেক্ট করা যায় কিনা। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আসতে দেখতে পাইতেছি একটা, এই দেখো রাইট, এটা এটার আপার ট্রায়াঙ্গুলার ভার্সন। সো আমি যদি এর কর্ণের ভ্যালুগুলোকে গুণ দেই, আমি পুরোটা ভিডিও দেখি নাই বাট আমার জাস্ট যা মনে পড়তেছে আমি যা যা শিখছিলাম। সো 1 মাল্টিপ্লাইড বাই -11, সরি কি করছি, -11 ইন্টু 30 ইন্টু 11, সো এটা হবে 11 11 কাটা -30, সো -30 ইন্টু 2 60 বাই 5 12, আর সামনে মাইনাস পড়বে 12.5, সলভ। সো তুমি এই যে কর্ণের ভ্যালুগুলো আছে না ভাই, 1 -1 30 বাই 11 আর 2 5, এগুলো গুণ দাও সবগুলো, দেখবা ডিটারমিনেন্ট পেয়ে গেছো, বুঝছো? সো এই ধরনের অনেক অ্যাপ্রোচ আছে ডিটারমিনেন্ট, আমাদের যেটা ওই সহগের পার্টটা ওটা সবচেয়ে ট্রিভিয়াল আর কি, বাট ওটা অপটিমাইজ না। সো তুমি খুব এফিশিয়েন্টলি তুমি এই আপার ট্রায়াঙ্গুলার ফর্মে তুমি ম্যাট্রিক্সটাকে কনভার্ট করতে পারবা। এটার অ্যালগরিদম বেশ ফাস্ট, হয়তো সামনে শিখবা তুমি। সো ওইটা করার পরে আলটিমেটলি ওই ফরম্যাট চলে আসার পর তারপর তুমি জাস্ট ওই ডায়াগোনালে সব ভ্যালু গুণ দাও, শেষ, ভেজাল ভেজাল থাকে না। এটা এফিশিয়েন্ট হয় কেন, এটা স্কেলেবল আর কি। স্কেলেবল এই সেন্সে তুমি মাল্টিপল জিপিইউতে এটা মানে মাল্টিপল প্রসেসরে এটা রান করতে পারবা, প্যারালালিজম সম্ভব এখানে। এন্ড এই ধরনের অ্যালগরিদম গুলো ডিজাইনই করা হয় এইভাবে যে কিছু ইন্ডিপেন্ডেন্ট পার্টে ক্যালকুলেশন গুলো ভাগ করে ছেড়ে দেয় যে ওকে তুমি এটা করে নিয়ে আসো, তুমি এটা করে নিয়ে আসো, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে থাকে, কাজ শেষ আসে দেন একসাথে মার্চ করে। এই কারণে ওই বলছিলাম মেবি একবার, রাইট রাইট জিপিইউর পার্টটা যেটা। সো পাইথনের লাইব্রেরি গুলোতে এইগুলাই হয়, স্ট্রেট ফরওয়ার্ড কিছু করে না, ঘুরায় পেঁচায় বিভিন্ন ম্যাথ ফর্মুলা টর্মুলা ইউজ করে তারপর করে। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। এখানে আরেকবার একটু ওই ট্যাবটা একটু দাও। ওহো কেটে ফেলছি ভাই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আচ্ছা সমস্যা বলো নেই। বলো, সমস্যা নেই বলো। ওই ইসের মধ্যে আমরা যে দেখলাম যে নিচের দিকে একটা ট্রায়াঙ্গেল হলো যেখানে অনেকগুলো জিরো আছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা তো জানি যে ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলাকে আমরা ওই যে একটা স্কেলার দিয়ে গুণ করে পরে অন্য একটা সারির সাথে যদি যোগ করি তখন সেটাকে আমরা ওই রিপ্লেস করতে পারি, এটা জানেন? বা বুঝি নাই, তোমার পুরো পার্টটা শুনি নাই, আবার বলো তো। যে কোনো একটা রোকে, হ্যাঁ যে কোনো একটা রো নিয়ে সেটার প্রত্যেকটার সাথে একটা স্কেলার গুণ দিব, দিলা
দেওয়ার পরে সেইটাকে আমি যে কোনো অন্য একটা রো এর এলিমেন্টের সাথে যোগ করে দিব ওই হ্যাঁ, হ্যাঁ। যোগফলটাকে, হ্যাঁ, এরপরে হ্যাঁ। সেটা আমি রিপ্লেস করতে পারবো, সেটা তো হ্যাঁ, জানি। হ্যাঁ, পারবা, সমস্যা নাই তো। তখন আমি যদি সেটা করে ওই এগুলাকে যদি জিরো করতে পারি তখন একটা লাভ হতে পারে আমার। কোন মানে কোনগুলাকে জিরো করতে চাও, একদম মাথার গুলাকেও, মানে উপরে যেগুলো আছে সেগুলাকেও? নিচে তো না, অলরেডি জিরো আছে। না না, নিচে তো জিরো, এখন তো আপনি ওটা আনলেন দেখে জিরো হলো, হুম, মানে হুম, ওই ক্যালকুলেটর দিয়ে। হুম। আমার কাছে তো আর ক্যালকুলেটর নাই, ও মানে আচ্ছা, ম্যাট্রিক্স আচ্ছা। ক্যালকুলেটর নাই। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই করা হয় রো ইচেলন ফর্মে, মানে এটার অনেক ধরনের নাম আছে, গাউসিয়ান এলিমিনেশন, তারপরে রো ইচেলন ফর্ম, এরকম অনেক ধরনের নাম আছে, মানে অনেক অ্যালগোরিদম আছে অ্যাকচুয়ালি। ওইখানে আচ্ছা। এই কাজই হয় যে তোমার একটা পার্ট থেকে, মানে তোমার সাবস্টিটিউশন মেথডে সাবস্টিটিউট করতে থাকে একটার একটা থেকে, মানে ধরো বেস আচ্ছা। ধরে ওই বেসটাকে চেঞ্জ করে দেয়, জিরো ফোর্সফুল এটাকে জিরো হুম। বানায়, দেন এটার উপর বেস করে উপরের গুলাকে চেঞ্জ করতে 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 আপ লেভেল পর্যন্ত যায়, ওইটাই হয় আলটিমেটলি। বাট এটা করারও আরো বিভিন্ন অ্যালগোরিদম আছে, তুমি দেখবা যে কিছু হয়তোবা n টু দি পাওয়ার 2, আবার কিছু n টু দি পাওয়ার 1.7, কিছু n টু দি পাওয়ার 1.6। সো মানে খুব সূক্ষ্ম কিছু পার্থক্য আর কি। বাট এগুলো একটু হুম। দেখো, মজা পাবা। আমার সবগুলা খেয়াল নাই, কারণ অনেক আগে দেখছিলাম, মাঝে আর এগুলো ইউজ করা হয়নি, সো ভুলে গেছি অনেক কিছুই। বাট এখন যদি স্টাডি করো লিনিয়ার অ্যালজেব্রায় অনেক মজার মজার জিনিস পাবা এরকম। সো এগুলো একটু ভালো আচ্ছা। মতো দেখো। অনেক সময় দেখা যায় কোডে এগুলা ইমপ্লিমেন্ট অনেকে করে, অনেক প্রোগ্রামাররা আছে, এগুলা ইউজ করলে দেখা যায় আহ, ধরো ট্রিভিয়াল ক্যালকুলেশন এগুলো ফাস্ট করা যায় অনেক সময়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অনেক সময় এগুলো ইউজ হয়। দেখো, হুম। মজা পাবা। সামনে আচ্ছা, মেশিন আর লার্নিং এর আগ্রহ আর থাকলে একটু। একটা প্রশ্ন আছে আমার। বলো। সেটা হচ্ছে যে আমার এখানে প্রত্যেক লাইনে আমার হুম। একটা করে জিরো বাড়তেছে, তাই না? কিসের? এটা বের হ্যাঁ, করেন, নোটটা বের করেন, নোট নোট। নোটটা। আচ্ছা। হুম। এখানে নিচে দেখতে পাচ্ছি যে প্রত্যেক ইতে আমার একটা করে জিরো বাড়বে, বাড়তেছে। তাই তো? হুম, হ্যাঁ। হুম, হুম। আমি যেটা করি যখন আমি ডিটারমিনেন্ট নির্ণয় করি, তখন আমি করতে পারি কি, শুরুর কলামটা মনে করেন ফার্স্ট কলামের নিচে যে এলিমেন্ট গুলো আছে আমি ওগুলোকে একটা একটা করে জিরো করতে পারি, কিন্তু যখনই একটা রোতে দুইটা জিরো আসলো, দুইটা কিভাবে সোয়াপ করবো? করো আর কি। আচ্ছা, তখন সোয়াপ করে দিবা অলরেডি যদি মাল্টিপল থাকে, মানে ও তো দুইটা জিরো রোতে ওরে পাঠিয়ে দিতে পারো ডাইরেক্ট, আচ্ছা, কাজ করে আচ্ছা, দরকার বুঝতে নেই। পারছি, সো বুঝতে তুমি পারছি, আগে বুঝতে পারছি। ওদেরকে রিঅর্ডার করে নিতে পারো আর কি, তোমার সুবিধাজনক একটা পজিশনে। সো এখানে তুমি ওই যে ডাটা স্ট্রাকচারে অ্যাপ্লাই করতে পারবা, অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারবা, এই যে দুইটা জিনিসের ফিউশন করানোর ট্রাই করো লিনিয়ার অ্যালজেব্রা, সেই মজা পাবা। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, কথা হবে আবার নেক্সট ক্লাসে।